আসসালামু আলাইকুম। আইসিটির পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এর লেকচার কত আজকে? লেকচার 2। তো লেকচার 2-তে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং এর ধারণা নেব আর কি। ধারণা নেব মানে প্রোগ্রামিং এ শিখবো, কিন্তু প্রোগ্রামিং এর একদম মূল নিয়ম শিখবো না। আমরা লজিক বিল্ড আপ করব। তো লজিক বিল্ড আপ জিনিসটা কি? আমরা সরাসরি প্রোগ্রামিং করব না। আমি যদি তোমাকে একটু লিখে দেখাই, ওই ধরো যে কোনো একটা কিছু লিখে দেখে, আচ্ছা এত কিছু বাদ দাও, এমনি মাথায় নিয়ে নাও যে আমরা যে এই প্রোগ্রামিংটা এখন করব, মানে যেটা শিখবো, এটা একদম আসল সঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মানে আমরা যেমন ধরো আমরা যখন বাংলা শিখি, মানে ছোটবেলা থেকে আমরা যখন একদম ছোটবেলা থেকে যখন আমরা বাংলা শিখি তখন কি একদম গ্রামার ব্যাকরণ মেনে বাংলা শিখি? তেমন তো শিখি না। কোন জিনিসের জন্য কি বলতে হবে সেটা আমরা শিখে ফেলি, তাই না? সেটা শেখার পরে কিন্তু গ্রামারগুলো অ্যাপ্লাই করা খুবই সহজ হয়। প্রথমে নর্মালি আমরা কি কি ভাষা শিখি বলো? আঞ্চলিক ভাষা শিখে যাই। আঞ্চলিক ভাষা, তো আমাদের আঞ্চলিক ভাষা মোটামুটি প্রমিত ভাষার মতোই। সে কারণে আমরা এর উপর সামান্য একটু গ্রামার প্রয়োগ করলে আমাদের এই ভাষাটা প্রমিত ভাষা হয়ে যায়, বা আদর্শ ভাষা কি যেন বলে মনে নেই, আমি বাংলা তো পারি না। তো বুঝতে পারছো, আমরা এখন এই আঞ্চলিক ভাষাটা শিখবো, মানে নিজের মতো করে কোন জিনিস কেমনে ব্যবহার করতে হয়, কোন জিনিসের জন্য কি ভাষা লিখতে হয়, মানে কি কি করতে হয়, কোন কাজের জন্য আমরা কি কি করব, সবকিছু আমরা আঞ্চলিক ভাষার মতো করে শিখে ফেলবো। এরপরে আমরা খালি কয়েকটা গ্রামারের নিয়ম করব। মানে ধরে নাও, এই যে এখানে আমি চলে যাই, তাহলে বুঝতে পারবা। এই যে আমি নিজের মতো কিছু আঞ্চলিক ওয়ার্ড বানাইছি, এই আঞ্চলিক ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রামিং গুলো করব। দেখবা যে বিদেশে, দেখবা না, তোমার তো দেখার কথা না, মানে এখন থেকে বিদেশে ছোট বাচ্চাদের শেখানো হয় কিন্তু এই নিয়মেই। মানে একটা গেম মতো করে বানানো হয়, সেই গেমের মধ্যে নিজেদের মতো ছোট ছোট কিছু শব্দ ব্যবহার করে ছোট বাচ্চাদের বলা হয় যে এটা দিয়ে তুমি এই জিনিস বানাও, এই জিনিস বানাও, ওইটা বানাও। এই জিনিসটা যদি শেখা হয়ে যায় তাহলে শুধু সি ল্যাঙ্গুয়েজ না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা চলে আসে। মানে বুঝতে পারছো? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি সি ল্যাঙ্গুয়েজ বলি, আমি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ বলি, আমি যদি জাভা বলি, আমি যদি জাভা স্ক্রিপ্ট বলি, আরো অনেক কিছু আছে, যে কোনো কিছু, সি প্লাস প্লাস বলি, সি হ্যাশ বলি, মানে যত যা আছে সব কিছুতে একটা জিনিস কমন থাকে। কমন হলে এর যেই ধারণাগুলো, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই ধারণা একই, শুধু লেখার ধরন ভিন্ন। সিতে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে সেটা লিখতে হয় প্রিন্ট এফ, তারপরে লিখে ব্র্যাকেটে এই কোটেশনের ভিতর কিছু একটা লিখতে হয়। পাইথনে যদি তুমি লেখো তাহলে এটা হয় শুধু প্রিন্ট, এই যে এমন করে, তারপরে এখানে কিছু একটা লিখে এমন। যদি জাভাতে আসি তাহলে লিখতে হয় প্রিন্ট এলএন না কি জন্য একটা, প্রিন্ট ডট এলএন নাকি এমনই কিছু একটা লিখতে হয়, প্রিন্ট এলএন তারপরে কিছু একটা লিখতে হয়। জাভা স্ক্রিপ্টে আসলে এমন লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট, ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট দিয়ে লেখা যায়, অ্যালার্ট দিয়ে লেখা যায়, কনসোল ডট লগ দিয়ে লেখা যায়, অনেক রকম নিয়ম আছে। মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিস একই, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে জিনিস একদম একই পাবা, কিন্তু দেখবা যে ওই জিনিস লেখার ধরন ভিন্ন। এই যে আমি যেমন প্রিন্টিং এ টেক্সট, মানে একটা টেক্সট প্রিন্ট করার জন্য আমি যদি আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখি, লেখার নিয়ম শুধু আলাদা, জিনিস সেম একদম, প্রিন্টিং এ টেক্সট। অবশ্যই শুধুমাত্র এটাই পার্থক্য না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এক একটা ল্যাঙ্গুয়েজের সক্ষমতা এক এক রকম। এখন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কমন কাজটা তো করতে পারবে, একটা টেক্সট প্রিন্ট করা। এটা তো আমরা এইচটিএমএল দিয়েও করেছি। এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বুঝতে পারছো? এটাও জেনে রাখো ভালোভাবে, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখন যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সেটাই তো একটা জিনিস প্রিন্ট করতে পারে সহজেই, তাহলে এগুলো তো সবগুলোই পারবে। তো সবগুলো দেখা যায় লেখার নিয়ম ভিন্ন। তো আমরা যদি নর্মালি শিখে নিই যে প্রিন্ট করার জন্য কিছু একটা, ধরো আমি আন্দাজে সেটাকে প্রিন্ট নামই দিলাম, প্রিন্ট নাম দিয়ে আমি এর ভিতর কিছু একটা লিখবো, তাহলেই হয়ে যাবে। এই জিনিস যদি আমি শিখে যাই, এরপর শুধুমাত্র এই জিনিস শিখলেই হয়ে গেল না, যে কোন ল্যাঙ্গুয়েজে এটা লেখার জন্য কি ব্যবহার করা হয়। পাইথনে একদম প্রিন্টই ব্যবহার করা হয়, সি ল্যাঙ্গুয়েজে প্রিন্ট এফ, জাভাস্ক্রিপ্টে প্রিন্ট এলএন, আর মানে জাভাতে প্রিন্ট এলে না, জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইট বা কনসোল ডট লগ, এমন অনেক কিছু। তো তুমি যদি এই জিনিসটুকু জানো যে একটা প্রিন্টের একটা স্টেটমেন্ট মানে প্রিন্টের একটা শব্দ লিখতে হয়, তবে ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখবো সেটা লিখতে হয়, সেটা তুমি জানলেই তো হয়ে গেল। এগুলো তো এবার শুধু নিয়ম মুখস্থ করলে হয়ে গেল, বুঝতে পারছো? মানে বোঝা জিনিসের জন্য তোমার এগুলো করা লাগবে না। তো আমাদের বইয়ে যেভাবে শেখানো আছে, প্রত্যেকটা জিনিস শেখানো আছে এই গ্রামার সহ, এগুলো ধরে নাও গ্রামার।
আমরা এখন গ্রামার বাদে শুধুমাত্র আঞ্চলিক জিনিসটা শিখবো। এরপরে আমরা আঞ্চলিক জিনিসটা শেখার পরে 1-2 দিনের মধ্যে আমরা গ্রামার প্রয়োগ করে সেই আঞ্চলিক থেকে আমরা প্রমিতে আপডেট হতে পারবো। বুঝতে পারলে? তো আমরা সেই আঞ্চলিক শেখার জন্য আমি নিজের মতো কিছু ওয়ার্ড তৈরি করে নিয়েছি, সহজ করে ওয়ার্ড তৈরি করেছি। এখন এই ওয়ার্ড ব্যবহার করে আমরা সহজে অনেক কিছু কাজ করব। তো প্রথমে একটু দেখে নাও এগুলো কি জিনিস। এই যে স্ক্যান, প্রিন্ট, এগুলো হলো ইনপুট আউটপুট ফাংশন। মানে স্ক্যান হচ্ছে ইনপুটের জন্য, প্রিন্ট হচ্ছে আউটপুটের জন্য। বুঝতে পারলে? মানে যদি অনেক সময় তো এমন হয় যে কোনো একটা অ্যাপের মধ্যে জিজ্ঞেস করলো যে পাসওয়ার্ড জিজ্ঞেস করে না, অনেক সময় পাসওয়ার্ড, নাম এগুলো জিজ্ঞেস করে, তখন আমাদের বাইরে থেকে লিখতে হয়। মানে আমরা কিবোর্ড থেকে বাইরে থেকে ইনপুট দিই না, সেটা স্ক্যান দিয়ে হবে। আর প্রিন্ট দিয়ে কি হবে তা তো বুঝতে পারছো, প্রিন্ট দিয়ে কোনো একটা লেখা প্রদর্শন করা হবে। বুঝতে পারছো? ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল আমরা দেখবো, পরিসংখ্যানে ভ্যারিয়েবল মানে চলক, সেটা তো পড়েছই তাই না? ভ্যারিয়েবলের মধ্যে শুধু যে সংখ্যা থাকতে পারবে তা না, নামও কিন্তু থাকতে পারবে। বুঝতে পারলে? নাম বা যে কোনো লেখা থাকতে পারবে। তো ভ্যারিয়েবল কিন্তু আমরা চিনি তাই না, পরিসংখ্যান থেকে আমরা মোটামুটি ভালোভাবেই চিনি। টেক্সট মানে যে কোনো লেখা বোঝাইছি, নাম্বার মানে যে কোনো সংখ্যা, এগুলো হচ্ছে ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। কন্ডিশন মানে বোঝাইছি শর্ত। অনেক সময় আমার এমন কাজ করা লাগে না যে এই যে একটা সংখ্যা এ যদি 0-র থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব সেটা পজিটিভ, আর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে আমি প্রিন্ট করব নেগেটিভ। এমন শর্তযুক্ত কোডিং করার জন্য আমরা কন্ডিশন জিনিসটা ব্যবহার করব। আর লুপ কি? লুপ বলতে এমন একটা গোলক ধাঁধার মতো বোঝায়, মানে যেটা চলতেই থাকে, শেষ হয় না। লুপ মানে হলো একই কাজ অনেকবার করা। মানে আমি যদি তোমাকে দেখাই, আমি যদি এই জিনিসটা লিখি, এই যে প্রিন্ট লিখে আমি যদি লিখি RS, মানে রেডিয়েন্ট স্কুল, অন্য কিছু না, রেডিয়েন্ট স্কুল। তো এটা যদি আমি অনেকবার প্রিন্ট করতে চাইলাম, মানে শুধু একবার না, আমি 100 বার প্রিন্ট করতে চাইলাম, তাহলে আমি লুপ ব্যবহার করব। বুঝতে পারছো? মানে লুপ ব্যবহার করে আমরা দিয়ে দেবো 100 বার। তো 100 বার মানে লুপ মানে গোলক ধাঁধা, মানে চলতেই থাকবে। এটার জন্য লুপ ব্যবহার করা হয়, মানে একটা জিনিস অনেকবার করার জন্য। আর এগুলো আমাদের বিভিন্ন অপারেটর, আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, প্রথমে একটু পরিচয় করিয়ে দিই, সবকিছুই নতুন লাগবে আমি জানি, শুধু একটু দেখে নাও। আমরা এরপর থেকে মানে প্রোগ্রামিং এর ধারণা দেওয়া শুরু করব। তো গ্রামার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রোগ্রামিং এর ধারণা তোমার 90%, মানে 90% শেখা হচ্ছে তোমার এই ধারণাগুলোই, আর বাকি 10% হচ্ছে এই ধারণার এই জিনিসগুলো পরিবর্তন করে আসলে আমরা কি লিখবো সেটা জানা। মানে এগুলো তো আমাদের আঞ্চলিক ভাষা, আসল ভাষাতে আমরা কি লিখবো সেটা শেখা হচ্ছে 10%, আর 90% হচ্ছে আমাদের এই ধারণাগুলো নেওয়া। তো সেটা আমরা এই আঞ্চলিকটা নিয়েই দিতে পারবো, না আঞ্চলিক ভাষা নিয়েই আমরা শিখে ফেলতে পারবো। তো আশা করি বোঝা গিয়েছে। আর এগুলো হচ্ছে অপারেটর। এখন অপারেটরগুলো আমি একটু চিনিয়ে দিই। এই জিনিসটা বোঝায় যে ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা মান রাখার জন্য। ধরো আমি একটা ভ্যারিয়েবল লিখলাম, আমি কিন্তু প্রত্যেকটা কালারের সাথে মিলিয়ে লিখবো যাতে বুঝতে সহজে। ধরো একটা ভ্যারিয়েবল মানে কি, চলক, তার যে কোনো নাম হতে পারে। আমি যদি লিখি নেম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি আমার চ্যানেলের নামটা লিখতে চাই, মানে আমাদের চ্যানেলের নাম এভাবে যদি রাখতে চাই, এমনি আমি লিখছি, কোনো কোটেশন দিচ্ছি না। এগুলো আমরা সিতে গিয়ে শিখবো, মানে যখন গ্রামার শিখবো তখন শিখবো। তো এটা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তো এটা মানে হচ্ছে এই যে এই জিনিসটা আমি লিখলাম, এটা নেম নামক চলকের মধ্যে আমি রাখলাম, মানে এটা হচ্ছে চলকের নাম আর এটা চলকের মান, মানে ভ্যালু। বুঝতে পারছো? আমরা পরিসংখ্যানে কিন্তু পড়েছি এই জিনিসগুলো। আর এগুলো কি দেখো, সমান চিহ্ন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন আর লেস দেন অর ইকুয়াল টু, এগুলো হলো রিলেশনাল অপারেটর। আমি যদি একটু লিখে দিই, প্রথমে একটু লিখে নাও তাহলে মনে থাকে এগুলো। রিলেশনাল অপারেটর। এখন রিলেশনাল অপারেটর মানে কি? সমান, বড় বড় বা সমান, ছোট ছোট বা সমান, এগুলো মানে তো দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক বোঝায় না? যদি দুইটা সংখ্যায় সমান হয়, আমি যদি এভাবে দেখাই, যদি দুইটা সংখ্যায় সমান হয়, সমান এভাবে সমান হবে। দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে তারা পরস্পর সমান। তাহলে রিলেশনাল মানে সম্পর্ক করার একটা অপারেটর। যদি আমি বলি যে 18-19, তাহলে এবার কি হবে? ছোট, তার মানে কি 18-19 থেকে ছোট, তার মানে 18-19-এর মধ্যে আমি সম্পর্ক বুঝালাম। যদি আমি বলি 19-18, তাহলে 19-18 থেকে বড়। বুঝতে পারছো? তো দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা এই অপারেটরগুলো ব্যবহার করি। ম্যাথে আমরা খুব ব্যবহার করেছি, সে কারণে কোনো সমস্যা নেই। মানে এই কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যা যাই শিখবো সবকিছু আমাদের জানা জিনিস, শুধু ওই জানা জিনিসকে আমরা কোডের মাধ্যমে
করব জিনিসটা আর কি। এই যে এখানে যে জিনিসগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, মানে ম্যাথ করার জন্য অপারেটর, যেটাকে অ্যারিথমেটিক বলে, মানে গাণিতিক। অ্যারিথমেটিক মানে তুমি ডিকশনারিতে দেখবা গাণিতিক। অ্যারিথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগশেষ। ভাগশেষটা কি দেখো, ভাগশেষ ভাগশেষ মানে হচ্ছে 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে বলো? 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। তো সেই ভাগশেষটা পাওয়ার জন্য আমরা এই অপারেটর ব্যবহার করি। তো নর্মালি 3 যোগ 2, 3 বিয়োগ 2, 3 গুণ 2, 3 ভাগ 2 এগুলো করি। যদি আমি 3 ভাগশেষ 2 এটা লিখি, এটা অবশ্যই আমার তৈরি করা জিনিস, বাংলায় তো কোনো কিছু নেই। সিতে গিয়ে ভাগশেষের বদলে দেখবা যে পার্সেন্ট দেওয়া হয়। তো সেসব আমাদের এখন দেখা লাগছে না। 3 ভাগশেষ 2 যদি আমি লিখি তাহলে আমি কি অ্যান্সার পাবো? এটা করলে কি অ্যান্সার পাবো? 5। এটা করলে অ্যান্সার পাবো 1। এটা করলে অ্যান্সার পাবো 6। এটা করলে অ্যান্সার পাবো কত? 3 ভাগ 2 কত? 1.5 হয়। তো 3 ভাগশেষ 2 এটা যদি আমি করি তাহলে কি হবে? 3কে 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা আসে, দেখো ভাগশেষ আসে 1 মানে সেই 1 হবে অ্যান্সার। বুঝতে পারছো? এগুলো আমি এমনি একটু বলে দিচ্ছি, এগুলো খাতায় তুলে নাও তাহলে ভালো হবে। আর এই দুইটা, এইগুলোকে বলা হয় ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, আর এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর মানে তুমি ধরো একটা ভ্যারিয়েবল নিয়েছো, ভ্যারিয়েবল মানে চলক, চলকের মধ্যে চলকের মানটা নিয়েছো হচ্ছে ধরো 18 নিয়েছো। এখন তুমি কি করলে, তুমি এই চলকটা দিলে, এই চলকের পরে ইনক্রিমেন্ট অপারেটর দিলে। ইনক্রিমেন্ট অপারেটর এর কাজ কি দেখবা? ইনক্রিমেন্ট অপারেটর তুমি যদি দাও, এই যে +1 তুমি যদি দাও ইনক্রিমেন্ট অপারেটর, এটা দেওয়া মানে হলো এটার মান 1 বেড়ে যাওয়া। তাহলে এবার যদি আমি দেখি যে এটার মান কত, এটার মান শুরুতে ছিল 18, তুমি 1 বাড়িয়ে দিয়েছো মানে এটা তখন হয়ে গেছে 19। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্টের কাজ। ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হলো কোনো একটা সংখ্যার মান 1 বাড়িয়ে দেওয়া, আর ডিক্রিমেন্ট অপারেটরের কাজ 1 কমিয়ে দেওয়া। আর সবশেষে এটাকে কি যেন বলে? ও আচ্ছা, এটাকে বলে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অ্যান্ড অর নট। অ্যান্ড অর নট দিয়ে আমরা লজিক গেটের অনেক কিছু দেখছিলাম না, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড অর নট বলছিলাম যে এটা এখানেও লাগবে না, অ্যান্ড অর নট এগুলো আমরা কত ব্যবহার করি জানো তো, তাই না? অ্যান্ড অর নট আমরা প্রথমে 3য় অধ্যায়ে লজিক গেটে ব্যবহার করেছি, তার মানে লজিকের সাথে এগুলো সম্পর্ক আছে, তাই না? আবার একটা জিনিস দেখো তো, পরিসংখ্যানে যখন আমরা সম্ভাবনার জিনিসপাতি পড়ছিলাম তখন আমরা প্রত্যেকটা ঘটনাকে এবং অথবা এগুলো দিয়ে প্রকাশ করছিলাম না, আর না দিয়ে প্রকাশ করছিলাম, মানে নয় এগুলো দিয়ে প্রকাশ করছিলাম না, মনে আছে? এবং অথবা নয় এগুলো দিয়ে প্রকাশ করছিলাম, কারণ কি আমরা একটা লজিক তৈরি করছিলাম, নিজেদের মতো লজিক তৈরি করে সেটা অনুযায়ী সূত্র তৈরি করছিলাম। তো এখানেও অ্যান্ড অর নট লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার হবে। তো মোটামুটি একটু পরিচয় করিয়ে দিলাম। আর টেক্সট মানে হলো যে কোনো লেখা, তুমি যে কোনো কিছু লিখতে পারো, মানে এখানে তুমি ABCD লিখতে পারো, ছোট হাতেরটা লিখতে পারো, সংখ্যাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। একটু ওয়েট করো। আচ্ছা, একটু সার্চে দিয়ে দিই। এই যে তুমি সংখ্যাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, মানে এগুলো টেক্সট। আর নাম্বার তাহলে আলাদা করে কি কারণ লাগবে? নাম্বার আলাদা করে লাগবে কারণ নাম্বারের মধ্যে তুমি যে নাম্বারগুলো লিখবা সেই নাম্বারগুলো দিয়ে তুমি যোগ বিয়োগ করতে পারবা। মানে এখানে তুমি 18 যোগ 19 করে 37 বানাতে পারবা যদি তুমি নাম্বারের মধ্যে তুমি সংখ্যা নাও। আর যদি তুমি টেক্সটের মধ্যে সংখ্যা নাও তাহলে এটা যে কোনো টেক্সটে হতে পারে, এটা কোনো নাম্বার হিসেবে কাউন্ট হবে না, মানে শুধুমাত্র এটা একটা নর্মাল লেখা এমন কাউন্ট হবে। আমার একটু সমস্যা আছে এখানে, আমি তো দাঁড়াও একটু ওয়েট করো, চার্জ কম সেজন্য মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো নাম্বারের মধ্যে তুমি যে সংখ্যাগুলো নিবা সেগুলো দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল কাজ কাম করতে পারবা। আর টেক্সটের মধ্যে তুমি যে সংখ্যা নেবে এগুলো মানে প্রোগ্রাম বুঝবে না যে এগুলো আসলে সংখ্যা, এগুলো আসলে বুঝবে যে এটা র্যান্ডম একটা লেখা, এটা কোনো সংখ্যা কিনা সেটা বুঝবে না। সেই কারণে তুমি যখন 18 যোগ 19 করবা দেখবা যে এটা 37 না দিয়ে এটা 18 19 এমন দিয়ে দেয়। বুঝতে পারছো? সে কারণে টেক্সটের মধ্যে যদি আমরা সংখ্যা নিই সেই সংখ্যাটা আসলে সেটা আসলে প্রিন্ট করার জন্য, আর কোনো কাজ নেই, সেটা দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল কোনো কাজ কাম করতে পারবে না। তো মোটামুটি বুঝতে পারলে, মানে একটু ইন্ট্রোডাকশন দিলাম যে আসলে কেমনে কি করতে হবে।
এবার আমরা সামনে আগাই। তো এবার আমরা এক একটা করে উদাহরণ দেখব, আর প্রত্যেকটা উদাহরণে আমরা এবার মানে এইগুলো ব্যবহার করে সেটা লেখার চেষ্টা করব। তো প্রথমে খুব সবচেয়ে সহজ জিনিসটা সেটা কি, যে লেখা প্রদর্শন করা। এটা তুমি এক একটা কেস আকারে তুলে নাও, যে কেস 1, কেস 2, কেস 3। তাহলে তুমি 1, 2, 3, 4 লিখে আমার এই হেডলাইনটা দিয়ে লেখা প্রদর্শন করা, আচ্ছা এটা দিলাম। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তো লেখা প্রদর্শন করার জন্য আমরা কি ব্যবহার করব? এই যে প্রিন্টটা ব্যবহার করব। বুঝতে পারছো তাই না? প্রিন্ট, আর প্রিন্টের ভিতরে রাখবো বলে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। তো ব্র্যাকেট আমরা অবশ্যই সাদা কালার দিয়ে লিখি। আর তার মধ্যে তুমি যে কোনো লেখা লিখতে পারো, তুমি টেক্সট লেখো, তুমি নাম্বার লেখো, যে কোনো কিছু। মানে প্রিন্ট করার জন্য, মানে প্রিন্ট যে কোনো কিছুই প্রিন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। টেক্সটও প্রিন্ট হতে পারে, নাম্বারও। এখানে আমি যদি লিখি, এটা লিখে দিই, তাহলে আউটপুট আকারে আমি কি পাবো? আমি যদি এখানে একটু আউটপুটটাও দেখিয়ে দিই। আচ্ছা এখানেই কালারটা চেঞ্জ করি, আর এখানে যদি আমি আউটপুটটা দেখাই, আউটপুট, এটা যদি আমি দেখাই তাহলে আউটপুট আকার, আচ্ছা আউটপুট আর আমি লিখছি না। যদি তুমি এটা লেখো তাহলে এই যে এখানে এই জিনিস চলে আসবে। তুমি কোনো সংখ্যাও প্রিন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি ধরো কোনো একটা সংখ্যা প্রিন্ট করলে, ধরো প্রিন্টের মধ্যে তুমি একটা সংখ্যা নিলে, ধরো 37, তাহলে এখানে 37 প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তো লেখা প্রদর্শন করার জন্য আমরা প্রিন্ট ব্যবহার করি, আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি করব? এবার আমরা ভ্যারিয়েবল ব্যবহার করে দেখব, মানে চলকের সাহায্যে লেখা প্রদর্শন। এবার আমরা কিন্তু কোডিং শুরু করে দিয়েছি। মানে কোডিং মানে প্রোগ্রামিং এর যে বেসিক ধারণাগুলো, সেগুলো এই আঞ্চলিক ভাষার সাহায্যে আমরা শেখা শুরু করেছি। তো এগুলো ভালো করে মনোযোগ দিয়ে শেখো, সামনে আরো কঠিন কঠিন অনেক কিছু আসবে, মানে ভালো লাগবে এগুলো করে আর কি। চলকের সাহায্যে লেখা প্রদর্শন, লেখা প্রদর্শন। আচ্ছা, তো এটা আমি হেডলাইন আকারে দিয়ে দিলাম। এবার চলকের সাহায্যে লেখা প্রদর্শন মানে কি? এবার আমি সরাসরি প্রিন্টের মধ্যে টেক্সট দেবো না, মানে আগেরবার কি করছিলাম, প্রিন্টের মধ্যে আমি আগেরবার টেক্সট দিয়েছিলাম। প্রিন্ট মানে আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি, এই যে আরএস প্রিন্ট করতে চাচ্ছি, এই আরএস কিন্তু আমি প্রিন্টের মধ্যেই দিছিলাম। এবার কি করব? সরাসরি এই কাজ না করে আমরা চলকের মাধ্যমে এই কাজটা করব। কেমনে করব? একটা চলক ধরো আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে নেম। নেম বা তুমি যে কোনো কিছু নিতে পারো, ধরো, আচ্ছা আগে নেম নিয়ে দেখাই, নেম। এবার চলকের মধ্যে মানে, আচ্ছা এটা আমি এভাবে করছি না, আমি হাত দিয়ে একাই। চলকের মধ্যে কোনো কিছু রাখার জন্য আমরা এই অপারেটরটা ব্যবহার করব, এই অপারেটরটা, এই যে এটা। আচ্ছা আমি যদি আরেকটু পরিচয় দিয়ে দিই, এই অপারেটরের নাম, ওটা মনে হয় আমি বলিনি। এই যে এইটা, এই অপারেটরকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এখানে লিখছি, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি জানো? চলকের মধ্যে কোনো মান রাখা, এটাকে বলা হয় অ্যাসাইন করা। বুঝতে পারলে? চলকের মধ্যে কোনো মান রাখা বোঝানোর জন্য সেটাকে আমরা অ্যাসাইন করা দিয়ে প্রকাশ করি। মানে চলকের মধ্যে তুমি ধরো কোনো মান রাখলে, ধরো a সমান 2, এর মানে হলো, আমি যদি এভাবে না করে, আমি, আমার সমস্যা আছে কেন, তো এ, এই যে এই চিহ্ন দিয়ে 2, তার মানে হলো এই 2 সংখ্যাটাকে তুমি a নামক চলকের মধ্যে রাখলে। বুঝতে পারছো? তো তাহলে তার মানে কি 2 মানটাকে তুমি a চলকের মধ্যে অ্যাসাইন করলে। তো সে কারণে এই অপারেটরটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আশা করি বুঝা গিয়েছে, চলো সামনে আগাই। তো এ চিহ্ন দিলাম নেম দিয়ে। এবার আমি নেমের মধ্যে কি রাখবো? নেমের মধ্যে আমি রাখবো আর এস। ঠিক আছে, এবার আমি যদি প্রিন্ট করি এটা, না হলে ধরো আরো একটা, আচ্ছা এটা আমি প্রিন্ট করে দেখাই। তো প্রিন্ট করার জন্য আমি হলুদ কালার দিয়ে প্রিন্ট লিখে দিচ্ছি। আগের বার প্রিন্টের মধ্যে আমি কি দিয়েছিলাম বলতো? যেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি সেটাই দিয়ে দিয়েছিলাম। এবার কি করব? এবার যেহেতু এটা একটা চলকের মধ্যে আছে, তাহলে এই জিনিসটা না লিখে শুধু চলক লিখতে হবে। আমি যদি পুরো জিনিসটা লিখে দিই, আমি এখানে পুরো জিনিসটা লিখে দিচ্ছি, রেডিয়েন্ট স্কুল, তাহলে একটু বোঝানো সুবিধা হয়। কারণ রেডিয়েন্ট স্কুল তো অনেক বড় জিনিস, সেটা আমি একটা ছোট একটা চলকের মধ্যে রাখলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। তো সেই ভ্যারিয়েবলের মধ্যে যখন রেখে ফেলেছি, এবার প্রিন্ট করার সময় আমাদের এই রেডিয়েন্ট স্কুলটা লেখা লাগবে না। এবার যদি আমি এই নেমটা লিখে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমি নেমটা লিখে দিচ্ছি এই চলকটাই,
বুঝতে পারলে? তোমার যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে আমি বিভিন্ন কালারে এটা দিয়েছি। তাহলে দেখো কি হলো, নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করলাম রেডিয়েন্ট স্কুল নামে একটা টেক্সট। তারপর আমি প্রিন্ট করলাম, সেই রেডিয়েন্ট স্কুলে আমি প্রিন্ট করবো, কিন্তু আমি যদি আউটপুট তোমাকে দেখাই, আউটপুট কি হবে তুমি বুঝতে পারছো। আউটপুট চলে আসবে রেডিয়েন্ট স্কুল, এটাই কিন্তু আউটপুট আসবে। তো এটাই আউটপুট আসবে, কিন্তু এটা আমি কিন্তু সরাসরি করিনি, আমি একটা চলকের সাহায্যে করেছি, সেই কারণে এটা তোমার মাথায় রাখতে হবে। এখন যদি আরো একটা চলক আমি নিই, ধরো আরো একটা চলক নিলাম, ধরো এজ, এর মধ্যে আমি কি রাখবো, এর মধ্যে রাখার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আমি আবার যে কোনো একটা সংখ্যা আমি নিতে পারি, ধরো আমি 18 দিলাম। তাহলে এবার যদি আমি প্রিন্ট করি, এই এসটা প্রিন্ট করি, তাহলে 18 প্রিন্ট হবে, কিন্তু চলকের নাম কখনো প্রিন্ট হবে না, চলকের ভিতর যে মানটা আছে সেটা প্রিন্ট হবে। তাহলে আমি যদি প্রিন্ট করি, প্রিন্টের মধ্যে আমি কি রাখবো, প্রিন্টের মধ্যে আমি এই এসটা রাখবো। তাহলে আমি যদি এসটা লিখে দিই, এই যে লিখে দিলাম। এবার যদি আমি আউটপুটটা দেখি, তাহলে এইটুকুর জন্য আউটপুট কি হবে, নিচে 18 চলে আসবে একটা। বুঝতে পারছো? তো এটা তো আমি রান করে দেখাতে পারছি না, কারণ আমি নিজের ভাষা দিয়ে এই কাজটা করছি। এখন সে কারণে আমি বাইরেই দেখাচ্ছি, মানে এখানে নিজে লিখে দেখাচ্ছি আসলে আউটপুটটা কেমন হচ্ছে। চলো আমরা সামনে আগাই। এবার আমরা কি করতে পারি, এবার আমরা একটু ইনপুট নিতে পারি। ইনপুট, তো ইনপুট জিনিসটার জন্য কোন জিনিস ব্যবহার করা হয় বলতো, মানে কোন কোন আঞ্চলিক ভাষাটা, এই যে স্ক্যানটা। তো স্ক্যান দিয়ে আমরা কেমনে ইনপুট নিতে পারি দেখো একটু। অনেক সময় এমন আসে না যে ধরো ইন্টার পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড আসে, তারপর একটা কোলন থাকে, তারপর এখানে পাসওয়ার্ড নেওয়ার একটা জায়গা থাকে। বুঝতে পারলে? অমন কাজই আমরা করব। কেমনে করবো, এই যে স্ক্যানটা ব্যবহার করে। তাহলে আমি যদি লিখে দিই স্ক্যান, স্ক্যান লেখার পরে আমি স্ক্যানের মধ্যে কি লিখবো, স্ক্যানের মধ্যে লিখবো ইন্টার পাসওয়ার্ড। এই যে ইন্টার পাসওয়ার্ড লেখার পরে এই জিনিস দিলাম। এবার আমি একটা কাজ করব, কি কাজ শুনবা। ইন্টার পাসওয়ার্ড করার পরে মানে এই জিনিস যদি আমি করে দিই, তাহলে আউটপুট আমরা কি দেখতে পারবো জানো, এই জিনিস করলে আমি আউটপুটের মধ্যে দেখতে পারবো। তো এখানে ইন্টার পাসওয়ার্ড নামে একটা অংশ চলে এসেছে, আর এখানে আমি লিখতে পারছি কোনো কিছু, মানে ইন্টার করতে পারছি, মানে আমি কিবোর্ড দিয়ে লিখে এখানে বসাতে পারছি। ধরো আমি লিখলাম, এই যে এটা লিখলাম ধরো পাসওয়ার্ড হিসেবে, তখন এই জিনিসটা তো আমার ব্যবহার করা লাগবে। মানে ধরো ইন্টার পাসওয়ার্ড যে করলো কেউ একজন, সেই জিনিস ইন্টার পাসওয়ার্ড করেই তো শেষ না, সেই পাসওয়ার্ডটা ব্যবহার করে তো আরো কিছু করা লাগে, তাই না? সে কারণে এই পাসওয়ার্ডটাকে একটা চলকের মধ্যে রাখতে হয়, সেই চলক নিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছো কিনা দেখো। সে কারণে এটা একটা চলক নিয়ে কাজ করবো। ধরো সেই চলকের নাম আমি দিলাম পাসওয়ার্ড, নাহলে শুধু পাস নাম দিলাম। তাহলে কি হবে বলো তো, এই কাজটা করলে, এই কাজটা করলে বাইরে থেকে আমি যে পাসওয়ার্ডটা ইনপুট দিব, সেই পাসওয়ার্ডটা কোডের মধ্যে গিয়ে এই যে পাস নামক এই চলকের মধ্যে যাবে, তখন এই পাস নামক চলক ব্যবহার করে আমি অনেক কিছু কাজ করতে পারবো। এখন যদি আমি প্রিন্ট করে দিই এই জিনিসটা, প্রিন্ট, প্রিন্ট যদি আমি লিখে দিই এই পাসটা, এই যে যে পাস নামক চলকের মধ্যে আমার বাইরে থেকে এন্টার করা পাসওয়ার্ডটা জমা হয়েছে, তো সেইটা আমি এবার প্রিন্ট করে দিচ্ছি। তো প্রিন্ট করলে তাহলে কি আউটপুট আসবে, ইন্টারিয়র পাসওয়ার্ড লেখার পরে আমি লিখেছি আর এস। তো আমি লেখার সাথে সাথে এটা গিয়ে জমা হয়েছে এই পাস নামক ভ্যারিয়েবলে, মানে এই চলকে, আর এই চলকটা আমি প্রিন্ট করে দিয়েছি। তাহলে কি আমি যেটা ইনপুট দিয়েছি সেটা আসলে প্রিন্ট হয়ে যাবে না? বুঝতে পারছো? অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে প্রিন্টের মধ্যে তুমি এখানে না দিয়ে, মানে এভাবে না দিয়ে আরেকটু সুন্দর করে দিতে পারো, যে পাসওয়ার্ড ইজ ইওর পাসওয়ার্ড ইজ, তারপরে তুমি এই চলকটা বসাতে পারো পাস। তাহলে কি হবে বলো তো, এবার যদি আমি আর এস জিনিসটা না বসিয়ে, ধরো এবার আমি 37 এটা পাসওয়ার্ড হিসেবে বসালাম, মানে কি আমি রান করার পরে আমার এই লেখাটা আসলো ইন্টারিয়র পাসওয়ার্ড, সেখানে আমি বসালাম 37। তাহলে কি হবে, আমি 37 বসিয়ে ইন্টারে প্রেস করার পরেই, মানে 37 বসিয়ে তো আমি ইন্টারে প্রেস করবো, তাই না? ইন্টারে প্রেস করলে তখন এটা সেট হয়ে যাবে, না হলে তো ততক্ষণে তো আমার লেখা শেষ হয়নি। লেখা শেষ হলে আমি ইন্টার প্রেস করবো, তাহলে এই কি হবে, এই 37টা গিয়ে এই পাস নামক চলকের মধ্যে জমা হবে। এটা হচ্ছে স্ক্যানের কাজ। স্ক্যান কোন একটা তথ্য নেয়, তুমি যদি তার মধ্যে একটা ভ্যারিয়েবল ব্যবহার করো, তাহলে সেই ভ্যারিয়েবলের মধ্যে সেই তথ্যটা সেভ হয়ে যাবে। তারপর তুমি এই ভ্যারিয়েবলটা ব্যবহার করে যা ইচ্ছা করতে পারবে। যেমন আমি কি করলাম, আমি এই ভ্যারিয়েবলের মধ্যে জমা করে সেই ভ্যারিয়েবলটা আমার প্রিন্টের মধ্যে রাখলাম।
তো তাহলে কি প্রিন্ট হবে, এটুকু কিন্তু আমি এক্সট্রা দিয়েছি, ইওর পাসওয়ার্ড ইজ এক্সট্রা। আর তারপরে যে এই পাস, এটা তো একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে কি জমা হয়েছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে, মানে ইনপুট দিয়েছি আমি নিজের কিবোর্ড দিয়ে, সেটা গিয়ে জমা হয়েছে। তাহলে কি হয়ে যাবে বলতো, ইওর পাসওয়ার্ড ইজ, এই যে পাসের মান কত, আমি যেটা ইনপুট দিয়েছি সেটাই না, সেটা এখানে এসেছে, সেটা আমি প্রিন্ট করছি, মানে এটা 37। বুঝতে পারছো কিনা দেখো, আশা করি মোটামুটি বুঝে গিয়েছে। আর আগের উদাহরণে আমি আরেকটা জিনিস দিয়ে দিই, আমি আরো একটা প্রিন্ট যদি করি, এখানে প্রিন্টের মধ্যে যদি আমি লিখি যে হাই, তারপরে আমি যদি এখানে নেম লিখি, নেম ভেরিয়েবলের মধ্যে কি ছিল বলতো, নেমের মধ্যে আমি রূপম রাখছিলাম, তাহলে হাই দিয়ে যদি আমি নেম লিখি, তারপরে আবার এই চিহ্ন দিই, তাহলে কি প্রিন্ট হবে বলতো, হাই লেখার পরে এই নেমের বদলে যেটা ছিল রেডিয়েন্ট স্কুল, তারপরে এই জিনিসটা, তাহলে কি হবে, হাই রেডিয়েন্ট স্কুল, তারপরে এই বিস্ময়সূচক চিহ্নটা। তো এতক্ষণে আশা করি বোঝা গেল যে আসলে প্রিন্ট কেমনে করে, মানে প্রিন্টের ধারণাটা কি, তারপরে স্ক্যানের ধারণাটা কি, মোটামুটি বোঝা গেল। স্ক্যানের ধারণাটা একটু কমপ্লেক্স হয়, স্ক্যানের মধ্যে তুমি যেটা লিখবা নর্মালি সেটা লেখা প্রদর্শন করবে, মানে এটুকু আসলে প্রদর্শন করবে, এটুকু আসলে ইনপুট না, এটুকু আউটপুট মতোই ধরে নেওয়া যায়, মানে এটুকু আসলে দেখাবে। দেখানোর পরে তুমি বাইরে থেকে যে জিনিসটা ইনপুট দিবা, সেই জিনিসটা মানে স্ক্যানের মাধ্যমে তুমি ইনপুট দেওয়ার সুযোগটা পাবা। এখন তুমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ব্যবহার করো, মানে চলক ব্যবহার করো, তাহলে বাইরে থেকে যে ইনপুটটা দিচ্ছে, মানে এখন তো আমি ইনপুটটা দিলাম 37, এই ইনপুট দেওয়া মানটা ওই ভ্যারিয়েবলের মধ্যে জমা হয়ে যাবে, আর সেই ভ্যারিয়েবল নিয়ে তো তুমি তখন বিভিন্ন কাজ করতে পারবা। আশা করি বোঝা গিয়েছে। তো চলো সামনে আগাই। তো এবার আমরা কি করব, এবার আমরা ম্যাথমেটিক্যাল কিছু কাজকাম করব, এবার আমরা ম্যাথ করব। আমি একটু এই জিনিসগুলো বাড়িয়ে দিই, কারণ একটু ওয়েট করো, এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এগুলো আমি একটু কপি করে রেখে দিই, কারণ আমি অনেক প্র্যাকটিস করাবো আজকে, মানে যত রকম ধারণা সম্ভব সব কিছু দিয়ে দেবো। এরপরে আমরা গ্রামার শিখবো, মানে আমরা এই আঞ্চলিক ভাষা দিয়ে সব প্রোগ্রাম রচনা করা শিখে ফেলবো। এরপরে আমরা শিখবো গ্রামার, গ্রামার শেখার পরে একদম আসলে সি ল্যাঙ্গুয়েজ আমরা শিখে যাব। বোঝা গিয়েছে? আমি মোটামুটি 20টা মতো কপি করে রাখি, কারণ কি যদি আমি এইভাবে করতে করতে ফুরিয়ে যাই তাহলে তো আমি আর ফাঁকা পেজ পাবো না, সে কারণে আমি অনেকগুলো কপি করে রেখে দিলাম। এই যে এখানে ছিলাম আমরা ম্যাথে, এবার আমরা ম্যাথ করব। ম্যাথের জন্য আমরা কি কি ব্যবহার করবো বলো তো, এই যে ম্যাথমেটিক্যাল অপারেটর আছে, ম্যাথমেটিক্যাল না, এটাকে বলা হয় অ্যারিথমেটিক। ম্যাথমেটিক্যাল মানেও গাণিতিক, অ্যারিথমেটিক মানেও গাণিতিক, তো সেম কথা, মানে এটা আসলে ম্যাথ করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হবে। তো এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো কি হয়। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, এবার প্রিন্ট শিখিয়ে ফেলেছি, ভ্যারিয়েবল শিখিয়ে ফেলেছি, স্ক্যান শিখিয়ে ফেলেছি, এই তিনটা যেহেতু শিখিয়ে ফেলেছি, এই তিনটা এখন নিজের মতো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। মানে ম্যাথ করার সময়ও আমরা ভ্যারিয়েবল, প্রিন্ট, স্ক্যান ব্যবহার করবো, সমস্যা নেই। মানে আগে যা যা শিখে ফেলছি সেগুলো আমরা পরেও ব্যবহার করব। তো সেগুলো তো আর নতুন না, সেগুলো এখন পরিচিত হয়ে গিয়েছে, তো পরিচিত হয়ে যাওয়ার কারণে এখন আমরা সেগুলো ব্যবহার করব। তো আমি ধরো একটা ভ্যারিয়েবল নিলাম এ, সে এর মধ্যে আমি একটা মান রাখবো, মান রাখার জন্য আমি অবশ্যই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব। অ্যাসাইনমেন্ট অপারেটরে আমি কি দেবো, ধরো আমি দিলাম 18। এবার আমি ধরো আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে বি, বি এর মধ্যে আমি অ্যাসাইন করব, কোন ভ্যালুটা অ্যাসাইন করব, ধরো 19। এবার আমি ধর আরেকটা ভ্যারিয়েবল নিলাম সি, সি এর মধ্যে আমি কি অ্যাসাইন করব, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিলাম, এর মধ্যে আমি কি অ্যাসাইন করব, এবার আমি একটু যোগ বিয়োগ কোণ ভাগ করব, তাহলে যদি যোগ করি তাহলে এই যোগ চিহ্ন ব্যবহার হবে, এটা তো আর বলে দেওয়া লাগবে না। তাহলে সেখানে আমি লিখতে পারি এ, তারপরে বিটাও লিখে দিই, আর তার মাঝে আমি যদি যোগ চিহ্ন ব্যবহার করি তাহলে সি এর মান কত হবে বলো তো, সি এর মান এ আর বি যোগ করে যা হয় সেটা হবে না। এবার যদি আমি প্রিন্ট করতে চাই, দেখো আমি কিন্তু ভ্যারিয়েবল ব্যবহার করছি, এখন নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো এখন, কারণ শিখিয়ে ফেলেছি। প্রিন্টও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি প্রিন্ট হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে, প্রিন্টের মধ্যে আমি কি রাখবো বলো তো, প্রিন্টের মধ্যে এই সিটাকে প্রিন্ট করে দেবো, সিটাই যোগফল না দুইটার, তাহলে সি হচ্ছে যোগফল, তাহলে এই যে সি লিখে দেবো, আর এখানে আমি ক্লোজ করে দেবো ব্র্যাকেটটা। তাহলে আমার আউটপুট কি হবে বলো তো, আউটপুট হবে এ হচ্ছে 18, বি হচ্ছে 19, সি এর মধ্যে মানে এ এর মধ্যে আমি 18 রাখলাম, বি এর মধ্যে আমি 19 রাখলাম, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, এর মধ্যে রাখলাম 18, বি এর মধ্যে রাখলাম 19, সি এর মধ্যে রাখলাম এ প্লাস বি, মানে এ আর বি দুইটা ভেরিয়েবল, তার মাঝে আমি একটা অ্যারিথমেটিক অপারেটর রাখলাম, এর কাজ হলো যোগ করা। সেটা
সেটা যোগ করে আমি সি এর মধ্যে রাখলাম, সি ভ্যারিয়েবলের মধ্যে। আর সেই সি ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করে দিলাম। তাহলে কত হবে? এ আর বি এর যোগফল প্রিন্ট হবে না 37। অথবা আমি আরেকটু কারুকাজ করতে পারি, যেটা হচ্ছে কি কারুকাজ করবো বলো তো? যোগফল ইজ তারপরে সি, তার মানে কি যোগফল ইজ 37। বুঝতে পারছো? তোমার সি নামক একটা আলাদা ভ্যারিয়েবল লাগবে এমন না, তুমি এইভাবে প্রিন্ট করতে পারতে, কোনো সমস্যা নেই। তুমি যদি প্রিন্ট লিখে, প্রিন্টের মধ্যে ধরো আমি একটু ফাঁকা রেখে, এই যে, তারপর তুমি যদি এখানে এ প্লাস বি লিখে দিতে তাও হয়ে যেত, মানে এ বি মাঝে হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটর যেটা হচ্ছে প্লাস। তাহলে কি হতো বলো তো? তাহলে প্রিন্টের মধ্যে এ প্লাস বি এই জিনিসটা তুমি প্রিন্ট করতে চাচ্ছ, তাহলে হয়ে যেত না, এর মধ্যে তুমি 18 রেখেছো, বি এর মধ্যে 19 রেখেছো, তাহলে এ প্লাস বি বলতে 18 যোগ 19 বোঝাচ্ছে, মানে এ প্রিন্টের নিচে যেহেতু, তাই এ প্রিন্টের নিচে একটা 37 হয়ে যেত। বুঝতে পারছো? এবার যদি আমি এখানে প্লাস না দিয়ে আমি যদি মাইনাস রাখতাম, এই যে মাইনাস, তাহলে কি হতো? এ কিন্তু 18, বি হচ্ছে 19, 18 থেকে 19 বাদ দিলে -1 থাকতো। বুঝতে পারছো? এখন যদি আমি সেম কাজ করি, এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে আসি, একটু ওয়েট করো, এটা কপি করে এই যে নিয়ে আসলাম এখানে। আর এখানে আমি ধরো ভাগ দিলাম, ভাগ দিলে কত হতো? 18 ভাগ 19। আমি ক্যালকুলেটরে করে দেখি এটা কত হয়, বা আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু করে দেখি। এই যে ক্যালকুলেটর, আচ্ছা থাক, আমি আমার ক্যালকুলেটরে করে দেখি। 18 ভাগ 19 যদি আমি করি, তাহলে আমার মান আসে 0.9473684211। এমন বড় মানে কিন্তু তুমি পাবা, দেখবা সি ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোডিং করবো দেখবো এত বড় মানও আসে। তো এত বড় মান কেমনে কেটে মাত্র 2টা 3টা করতে হয়, সেটা তখনকার বিষয়। এখন আমরা মূল ধারণাটা নিচ্ছি। তো যদি আমি প্রিন্টের মধ্যে এ ভাগ বি দিই, তাহলে এভাবে হবে। না হলে আমি আলাদা একটা ভ্যারিয়েবল তৈরি করি, যদি আমি একটা ভ্যারিয়েবল ডি তৈরি করতাম, তার মধ্যে দিতাম যে এ ভাগ বি, তারপর প্রিন্টের মধ্যে যদি ডি লিখতাম, তাহলে জিনিসটা একই হতো না? জিনিস সব একই, শুধু আমরা একটু বেশি কঠিন করে শিখি তাই। এখন এই জিনিসটুকু আমি কপি করে নিয়ে যাচ্ছি, আহা, পুরো জিনিসটা কপি করে ফেলি, কপি করে একটু উপরে নিয়ে যাই, প্রত্যেকবার এই ঝামেলা। এই যে, তো এবার আমি আর একটা প্রিন্ট দিচ্ছি, নাহলে আমি এটাই কপি করি, এটা এটা কপি করে আমি গুণ চিহ্নটা দেখাই, পারবা না? তারপরেও দেখিয়ে দিয়ে একবার। এই যে, এটা যদি আমি গুণের মধ্যে, মানে এটার মধ্যে যদি আমি গুণ চিহ্ন বসাই, আচ্ছা এখানে তো আমার কালার ভুল গিয়েছে তাই না? এই কালারগুলো ভুল যায়নি, এগুলো তো অপারেটর, এগুলো আমি তো এই কালারে লিখছি, তাহলে এটা এইভাবে হবে। তাহলে এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে কি হবে? প্রিন্ট করে ধরো আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে কি হবে? এই জিনিস প্রিন্ট হওয়ার পরে একটা ফুল স্টপ হবে। তো এ গুণ বি মানে কত? 18 গুণ 19, 18 গুণ 19 কত হয়? 18 স্কোয়ার করলে 324, আর 18 342 হয়, খুব সম্ভবত এটাই। তারপরে দেখো একটা ফুল স্টপ দিয়েছি, মানে এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে। বুঝতে পারছো তো? প্রিন্ট, স্ক্যান, ভ্যারিয়েবল এগুলোর কাজ কাম, তার সাথে ম্যাথমেটিক্সটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার আমরা একটু ভাগশেষটা দেখি, ভাগশেষটা একটু আলাদা করে দেখাই, মানে পরের স্লাইডেই দেখাই, একটু কপি করে পরের স্লাইডে আলাদা করে দেখাই। এই যে আমি যে কোনো একটা করে ভাগশেষ দেখাই, ধরো আমি পুরো জিনিসটা বাদ দিয়ে দিই, পুরো জিনিসটা বাদ দিয়ে আমি এবার একটা দিয়ে দিই ভাগশেষের জন্য। ধরো আমি ভি লিখলাম, তুমি যে কোনো কিছু লিখতে পারো, চলকের নাম তো যে কোনো কিছু হতে পারে। ভি এর মধ্যে আমি কি রাখবো? আমি এমন কিছু একটা চাচ্ছি যেটা হচ্ছে এই 19কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে সেটা চাচ্ছি। তো 19কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে বলো তো? 19কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসে? এই যে 18, নিচে দেখো ভাগশেষ আসে 1। তাহলে আমি এমন একটা জিনিস চাচ্ছি যে 19কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে এটা আমি কেমনে দেবো? 19কে 18 দিয়ে ভাগ করার জন্য আমরা 19 ভাগ 18 লিখি না? 19 ভাগ 18 লিখি, এমনভাবে আমরা সংখ্যাগুলোকে লিখবো আগে। মানে সংখ্যা তো ভ্যারিয়েবল আকারে নিয়ে নিয়েছি, তো সংখ্যাগুলো না লিখে আমরা ভ্যারিয়েবল লিখবো। তো 19 ভাগ 18 মানে কি? বি ভাগ এ লিখতাম, আমরা লিখবো বি এ।
আর মাঝে কোন অপারেটর দেবো বলো তো? আমরা কি ভাগ চিহ্ন দেবো? ভাগ চিহ্ন দিলে তো আমরা ভাগফল পাই। ভাগশেষ কেমনে পাবো? এই যে ভাগশেষ নামে আমি একটা নতুন অপারেটর আবিষ্কার করেছি একটু আগেই। তো সেই অপারেটরটা আমরা ব্যবহার করব। বি ভাগশেষ এ। বি ভাগ এ করলে আমরা তো ভাগফলটা পাই, মানে একদম ভাগ করে দশমিক মশমিক মিলিয়ে আমরা সেই মানটা পাবো। আর যদি বি ভাগশেষ এ দিই তাহলে কি হবে? তাহলে ওই বি কে এ দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যায় সেটা অ্যান্সার হবে। তো এটা যদি আমি এবার প্রিন্ট করি, প্রিন্টের মধ্যে আমি কি রাখবো? এই ভিটাকে রাখবো। প্রিন্টের মধ্যে আমি এই ভিটাকে রাখবো। কালার সেন্স করে লিখে একটু ঝামেলাই, তারপরেও সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। তো এটা যদি আমি প্রিন্ট করি তাহলে এখন তো আর এই আউটপুটগুলো থাকবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি কে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 19কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? আবার করো, 18, 19, এখানে 1 থাকে, এখানে 18। দেখো 19কে 18 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ 1 থাকে। তাহলে অ্যান্সারে তুমি দেখবো যে 1 চলে এসেছে। এবার যদি আমি আরেকটা ভাগশেষ লিখি, এবার তুমি লিখতে পারো ধরো V2। তুমি চলকের নাম মোটামুটি যে কোনো রকমই দিতে পারো, কোনো সমস্যা নেই। চলকের নামকরণ করার কিছু নিয়ম আছে, সেগুলো আমরা যখন গ্রামার শিখবো তখন দেখবো। এর নিয়ম তো গ্রামারের মধ্যে। তো আপাতত চলকের নাম ধরো এটা V1 ছিল, এটা ধরো V1 ছিল, আর এখন ধরো V2 এসেছে। এখন V2-র মধ্যে আমি কি রাখবো? V2-র মধ্যে রাখবো A ভাগশেষ B। যদি আমি A ভাগশেষ B লিখি, A B, মাঝে আমি ভাগশেষ অপারেটরটা রাখছি, এটা হচ্ছে ভাগশেষ। এ ভাগশেষ বি মানে কি? এ কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এ কোনটা বলো তো? এ হচ্ছে 18। তো এ কে আমি বি দ্বারা ভাগ করছি, মানে 19 হচ্ছে, এই যে এভাবে এ কে আমি বি দ্বারা ভাগ করছি, মানে 18কে 19 দ্বারা ভাগ করছি। তাহলে ভাগশেষ কত হয় বলো তো? একটু মনে করে দেখো ভাগশেষ কত হয়। এখানে কিন্তু একবারও যায় না, 0 বার যায়, মানে 0ই হয়। আর ভাগশেষ কিন্তু 18ই থাকে, বুঝতে পারছো? কারণ 19 তো 18 ভিতরে যায়ই না, সেখানে 18ই ভাগশেষ থাকে। তাহলে কি হবে? এটা তুমি যদি এবার প্রিন্ট করো তাহলে 18 পাবা। তাহলে আমি যদি প্রিন্ট করে আমি ধরে লিখলাম যে ভাগশেষের ইংলিশ আছে আসলে রিমাইন্ডার ইজ, এবার আমি এ V2টা লিখে দিচ্ছি, রিমাইন্ডার ইজ এ V2। তার মানে কি? তুমি এবার নিচে যেহেতু প্রিন্ট করেছো তাই নিচে পাবা যে রিমাইন্ডার ইজ এ V2-র মান কত? এ কে বি দ্বারা ভাগ করলে, মানে 18কে 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ 18ই থাকে, সে কারণে আমরা 18 দেখতে পারছি। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে এই পর্যন্ত। যদি এবার দিতাম যে ধরো আমি এ বি যে তোমার দেওয়া লাগবে এমন না, তুমি সরাসরি এখানে ব্যবহার না করে এখানে তুমি লিখতে পারতে 18 ভাগশেষ 19, যেমনি ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। মানে এটা তোমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, কোনো সমস্যা নেই। তুমি যদি এ সমান 2 লেখো, মানে এ এর মধ্যে তুমি ধরো 2 রাখলে, বি এর মধ্যে তুমি ধরো 3 রাখলে, সি এর মধ্যে তুমি এ প্লাস বি রাখলে, তারপর তুমি প্রিন্ট করলে সি, এমনও করতে পারো। আবার তুমি পুরো কাজ বাদ দিয়ে তুমি একবারে এই জিনিস লিখতে পারতে না, প্রিন্ট সি মানে কি? এ প্লাস বি, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, মানে একবারে তুমি প্রিন্ট 2 + 3 করলেও সে একই জিনিস আসতো না? 2 আর 3 নিলাম, নিয়ে যোগ করলাম, তারপর প্রিন্ট করলাম, এমন না নিয়ে একবারে যদি আমি 2 + 3 এই জিনিসটাই প্রিন্ট করে ফেলি, সেম না? তো আমি শুধু দেখাচ্ছি যে কত রকম করে এই জিনিসগুলো করা যায়। এখন চলক ধরে নিলে এখন মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না, মানে চলকে কোনো লাভ হচ্ছে না। একটু পরে দেখবো চলকই তোমার মানে সেভিয়ার হয়ে যাচ্ছে, মানে চলকই সবকিছু সব ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে। আর প্রিন্ট স্ক্যান এগুলো তো ব্যবহার দেখলামই, এগুলোরও ব্যবহার কিন্তু আমরা দেখে ফেললাম, এই যে এগুলো। তো আশা করি বোঝা গিয়েছে যে আমরা ম্যাথমেটিক্যাল যে অপারেটরগুলো, অ্যারিথমেটিক অপারেটর, সেইগুলো কেমনে ব্যবহার করব। এবার আমরা এই দুইটো বেচারার একটু দেখবো যে এগুলো আসলে কি করে। কয় মিনিট হলে আমি একটু দেখে নিই। 38 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। ভিডিওটা বড় হবে, এই ভিডিও সত্যি বড় হবে অনেক। তো বড় হলেও মোটামুটি সি ল্যাঙ্গুয়েজে যা যা আছে মোটামুটি অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানেই। তো এই ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এবার আমরা ম্যাথই করব, কিন্তু আমরা এই দুটো ফাংশন ব্যবহার করব, পাও ফাংশন আর SQRT ফাংশন। তো মোটামুটি এই দুইটা নাম দেখে বোঝা যায় যে এগুলো আসলে ম্যাথমেটিক্যাল ফাংশন, মানে এগুলো ম্যাথমেটিক্যাল ফাংশন, মানে এগুলো ম্যাথ করার জন্য ব্যবহার করা হয়। আমি যদি ব্র্যাকেটে লিখে দিই এটা হচ্ছে ম্যাথ। এখন এটা কেমনে কাজ করে, কি কাজ করে? এখন এই ফাংশনগুলো, ফাংশনের একটা জিনিস মনে আছে, ফাংশন আমরা কেমনে প্রকাশ করতাম? f(x) দিয়ে না, এভাবে না? তো পাও ফাংশনটা তাহলে এমনই। পাওয়ার ফাংশনের মধ্যে আমি তোমাকে স্ট্রাকচারটা বলে দিই এই ফাংশনটা কেমন হবে। পাওয়ার ফাংশনের মধ্যে, এটা আসলে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে বলা উচিত ছিল। পাওয়ার ফাংশনের মধ্যে তুমি ধরো 2 লিখলে, তারপর লিখলে ধরো 3, এর মানে হলো 2 এর পাওয়ার 3, মানে হলো 2 এর পাওয়ার 3 মানে 8।
তুমি যদি পাওয়ার ফাংশনের মধ্যে 3 লিখে তারপর 2 লেখো, এর মানে হচ্ছে 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, তার মানে হচ্ছে এটা 9। বুঝতে পারছো? তো পাওয়ারের কাজ করার জন্য পাওয়ার ফাংশনটা ব্যবহার করা হয়। আর এসকিউআরটি মানে কি? এসকিউআরটি মানে হলো স্কয়ার রুট। স্কয়ার রুট মানে আমরা যে রুট করি না, বর্গমূল করি, সেটা। ধরো তুমি লিখলে যে এসকিউআরটি, এটাও একটা ফাংশন, মানে এটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে। এই যে স্ক্যান প্রিন্ট, এগুলো কিন্তু ফাংশন, এগুলো তো ব্র্যাকেটের মধ্যে লিখছিলাম আমরা, তাই না? তো এসকিউআরটি এটার মধ্যে যদি আমি রাখি 25, তাহলে এটার মান কত? 25 এর বর্গমূল করলে 5 হয়। তো এসকিউআরটি 25 তুমি যদি লেখো, এর মান হচ্ছে, মানে এর মানে হলো এর মানটা তুমি 5 পাবা। আশা করি বোঝা গিয়েছে পাওয়ার ফাংশন কি, এসকিউআরটি কি। এটাও ম্যাথমেটিক্যাল জিনিসই। তো চলো আমরা কিছু কোডিং করে ফেলি। ধরো আমি লিখলাম যে এ সমান, এর মধ্যে আমি ধরো একটা মান রাখলাম, ধরো একটা যে কোনো মান রাখলাম, এ মান ধরো 5। তো 5 না রেখে আমি একটু পাকনামি করে রাখলাম এসকিউআরটি 25। জিনিসটা এক কিনা বলো? সেম না একদম? যদি আমি লিখি বি সমান, মানে বি এর মধ্যে ধরো আমি রাখলাম, বি এর মধ্যে কত রাখবো বলো? বি এর মধ্যে আমি ধরো রাখলাম, একটু কঠিন দিয়ে দিনই, দেখি পারো নাকি। আচ্ছা, এসকিউআরটি এটা তো আসলে এভাবে লিখবো না, এটা লিখবো এই যে এই কালারে লিখবো, তাই না? কালার মেনটেন করি। এবার বি এর মধ্যে কি লিখবো? বি এর মধ্যে লিখবো পাওয়ার ফাংশনটা ব্যবহার করব। দেখো খালি কি করি, শুধু দেখো, তাহলে বুঝতে পারবো জিনিসটা কি। বি এর মধ্যে আমি রাখবো হলো এসকিউআরটি, তার মধ্যে আমি 36 রাখবো, আর তারপরে আমি রাখবো হচ্ছে 36 না, আমি ধরো রাখলাম, এখানে আমি ধরো 25 রাখছি না, এখানে আমি রাখছি হচ্ছে, ধরো এখানে আমি 9 রাখলাম। এসকিউআরটি 9 মানে কি 3। আর এখানে আমি কি লিখলাম? এখানে আমি লিখে দিচ্ছি এ, এটা ধরো আমি লিখলাম। তো একটু বেশি কঠিন করে ফেললাম, তাই না? তো তুমি সহজেই করতে পারবা যে বি এর মান আসলে কত হবে বলো তো। আমি যদি ধরো আমি প্রিন্ট এ আর প্রিন্ট বি করি, তাহলে এটার মান কত আসবে? প্রিন্ট, দুইটা প্রিন্টে আমি লিখে ফেলি আগে, তারপর কাজ করছি। প্রিন্ট, এবার আমি এ আর বি প্রিন্ট করে ফেলি। এখানে ধরো আমি এ প্রিন্ট করলাম, যে এটা দিয়ে এ প্রিন্ট করলাম, আর এখানে ধরো বি প্রিন্ট করলাম। আচ্ছা, এই কালারগুলো আমি মানে একটু বেশি উজ্জ্বল কালার দিয়ে ফেলেছি, এগুলো এই যে এই কালার হবে, এটাও এই কালার হবে। আচ্ছা, তো কি করছিলাম? এর মধ্যে রাখলাম এসকিউআরটি 9 মানে স্কয়ার রুট 9 মানে 9 এর রুট মানে 3, আর বি সমান হচ্ছে পাওয়ার স্কয়ার রুট 36,1। এটা তাহলে আমি যদি প্রিন্ট করি দুইটাই, তাহলে দুইটার মান আমি কত পাবো বলো তো? আউটপুটে মান কত পেতে পারি বলো তো? প্রথম কথা, আমি তো এ প্রিন্ট করেছি, তাই না? এ মানে কত? 9 এর রুট, তাহলে 3 পাবো, এটা শিওর। এখন বি এর মান কত পাবো বলো তো? বি এর মান হচ্ছে পাওয়ার, এটা এটা মানে কি এই জিনিসের মাথার উপরে এটা পাওয়ার আকারে আছে, তাহলে এই জিনিসটা কত? এই জিনিসটা কিন্তু কত বলতো? এই জিনিসটা হচ্ছে 6। বুঝতে পারছো? 36-এর রুট এই জিনিসটা তাহলে 6। আর এই এ কত বলতো? এর মান আবার রুট 9, মানে এর মান হচ্ছে 3। তাহলে আবার পাওয়ার ফাংশন এর আছে, মানে এটা হবে 6 এর পাওয়ার 3। 6 এর পাওয়ার 3 করে দেখবা 216 আসে। বুঝতে পারছো? তো তুমি যত কিছুই দাও, পাইথনের কিন্তু করতে টাইম লাগে না। পাইথন, সরি পাইথন বলতে কেন, সি ল্যাঙ্গুয়েজে করতে কিন্তু টাইম লাগে না। তুমি এই জিনিস বসালে দেখবে 1 সেকেন্ডও লাগবে না এই জিনিস দিতে, তাহলে 6 এর পর 3 216 হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে যদি তুমি এ না দিয়ে, ধরো তুমি এখানে দিলে, আমি যদি আর একটু জিনিসপাতি দেখাই, মানে খুব সুন্দর লাগবে এই জিনিসগুলো, যে এত কিছু করা যায়। এখানে ধরো তুমি এ না দিয়ে তুমি ধরো লিখে দিলে এ, তারপর লিখলে ধরো প্লাস, নাহলে গুণ, না প্লাস না, আমি ধরো মাইনাস দিলাম, এ মাইনাস, এখানে তুমি ধরো দিয়ে দিলে 1। তাহলে কি হলো? তুমি পাওয়ার ফাংশনের মধ্যে শুরুতে লিখলে এসকিউআরটি 36 মানে এটা 6, আর এটা লিখলে এ মাইনাস 1। এ কত? এ হচ্ছে 9 এর রুট, মানে এ আসলে 3, তাই না? এ কিন্তু 3, আর এখানে 3 মাইনাস 1 মানে এটা কিন্তু 2। তাহলে এটা হচ্ছে 6, এটা 2, তাহলে 6 এর স্কোয়ার না? তাহলে যদি তুমি -1 দিয়ে দাও, তাহলে তুমি দেখবা এটা 216 না, এটা 6 এর স্কোয়ার হয়ে যাবে 36। মাথায় খেলছে নাকি বলো? জিনিসগুলো সুন্দর না? ম্যাথমেটিক্যাল অপারেটর দিয়ে আমরা কিন্তু, ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো আর এই দুইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন আলাদা। তো এই ম্যাথমেটিক্যাল এই অপারেটরগুলো আর এই ফাংশন দিয়ে আমরা যে কোনো কিছু প্রকাশ করে ফেলতে পারবো। এখন আমরা কিছু প্রকাশ দেখে নিই, তাহলে ভালো হবে। চলো আমরা কিছু প্রকাশ দেখে নিই। ধরো আমি বলছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তুমি এই ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো দিয়ে প্রকাশ করো তো কেমন হবে?
কেমন হবে বলো তো, যদি আমি প্রকাশ করতে বলি এটাকে। এগুলো এমনি আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এটা কোনো কোডিং না, মানে অ্যারো কোনো কিছু মনে করো না। এটা হচ্ছে এ স্কোয়ার, এটা তুমি দুইভাবে করতে পারো। একটা তুমি দিতে পারো এ গুণ এ, এমন দিতে পারো। তো আপাতত এ গুণ এ দাও, যেহেতু মাত্র দুইটা, তুমি এ গুণ এ দিলেই হচ্ছে। প্লাস দিয়ে 2ab, 2 গুণ এ গুণ বি প্লাস বি স্কোয়ার কি হবে, বি গুণ বি। এটা মোটামুটি আমরা পারি। এবার ধরো আমি দিলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটা তুমি কেমনে প্রকাশ করবা, মানে এগুলো ব্যবহার করে প্রথমে তুমি লিখবা এ প্লাস বি। এখন পুরোটুকুকে ভাগ না, সে কারণে ব্র্যাকেটে দিবা ভাগ চিহ্ন দিয়ে এ মাইনাস বি, মানে যেমনি ক্যালকুলেটারে তুলতে হয় না, সেমনি করতে হবে এগুলো। এবার ধরো আমি দিলাম যে এ কিউব প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এর পাওয়ার, এটা ধরো এ স্কোয়ার মাইনাস বির পাওয়ার 8। এটা কেমনে করবা, দেখো যখন স্কোয়ার আছে তখন তুমি দুইটা গুণ করে দিলেই হয়ে গেল। যখন কিউব থাকে বা তার চেয়ে বেশি থাকে তখন কিন্তু বারবার গুণ করা কিন্তু ঝামেলা, সেই কারণে আমরা পাওয়ার ফাংশন ব্যবহার করব। বুঝতে পারছো? তো ধরো এখানে আবার একটা রুট আছে, তাহলে তুমি কি করবা, যেহেতু রুট আছে তাই তুমি একটা স্কোয়ার রুট ব্যবহার করবা, SQRT। স্কোয়ার রুটের মধ্যে তুমি কি লিখবা, এর পাওয়ার 3। তো এর পাওয়ার 3 মানে তো এ গুণ এ গুণ এ, এভাবে তুমি লিখতে পারো। কিন্তু দুইটার বেশি গুণ করে একটু ঝামেলার মতো দেখায়, মানে অনেকবার লেখা ঝামেলা। সেখানে তুমি এর পাওয়ার 3 এর জন্য তুমি আবার এখানে পাওয়ার ফাংশন দিয়ে পাওয়ারের মধ্যে a,3 এটা দিতে পারো। আর পুরোটুকু তো SQRT-র মধ্যে আছে, সেহেতু আর একটা ব্র্যাকেট শেষ করতে হবে। বুঝতে পারছো? তো এটা দিয়ে তুমি এই অংশটা প্রকাশ করে ফেললে। এবার তুমি কি করবা, প্লাস দিবা, প্লাস দিয়ে বি স্কোয়ার, যেহেতু দুইটা আছে সে কারণে তুমি গুণ করতে পারো, সমস্যা নেই। অথবা পাওয়ার ফাংশন দিয়ে b,2 দিতে পারো, কোনো সমস্যা নেই। এইটুকু হলো। এখন পুরোটুকুকে ভাগ করা না, সে কারণে এইগুলো আবার তুমি ব্র্যাকেট দিয়ে বন্ধ করলে। এবার তুমি ভাগ করো, তাহলে ভাগ ভাগ করে কত হবে, এবার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটা না, তাহলে তুমি আবার ব্র্যাকেট দিয়ে শুরু করো এ স্কোয়ার, যেহেতু মাত্র দুইটা আছে, মানে এ স্কোয়ার মানে দুইটা এ গুণ, সেখানে তুমি এ গুণ এ করতে পারো। অথবা পাওয়ার দিয়ে a,2 দিতে পারো, কোনো সমস্যা নেই। মাইনাস দিয়ে বি এর পাওয়ার 8, তাহলে তুমি কি করবা, এখানে আবার পাওয়ার দিবা, পাওয়ার দিয়ে b,8, এইটুকু। এখন যেহেতু একটা ব্র্যাকেট শুরু করছিল, একটা ব্র্যাকেট শেষ করতে হবে। তো এইভাবে তুমি কোডিং করার সময় যে কোনো কঠিন বা যে কোনো অনেক কমপ্লেক্স জিনিসগুলো এভাবে তুমি ব্র্যাকেট আর এই ম্যাথ, মানে অ্যারিথমেটিক অপারেটর আর এই ফাংশনগুলো ব্যবহার করে তুমি পেরে যাবা। তো আমি একটু কালার করে দিই সুন্দর করে, যাতে এগুলো ঠিকঠাক হয়। তো এটা গুণ চিহ্ন ছিল, তাহলে এটা, তো এটা ছিল গুণ চিহ্ন, তাহলে এটা হবে এই কালার। এটা এটা গুণ চিহ্ন ছিল, তাহলে এটা হবে এই কালার। এটা গুণ চিহ্ন ছিল। আচ্ছা, এগুলো কালার না করে আমি একদম শেষেরটা করি, তাহলে ভালো হবে। তো দেখো, এটা ছিল SQRT, এটা তো লাল কালারের ছিল, তাই না? এগুলো দেখলে মানে ভালো দেখা যায়। কোডের মধ্যে তুমি যখন এগুলো করতে পারবা, খুব ভালো লাগবে যে আমি একটা জিনিস কোডের মাধ্যমে করতে পারছি। এবার এখানে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটা এই কালার হবে। এখানে এটা, মানে কালার আমি নিজে করছি এমনি, যাতে সুন্দর দেখা যায়। মানে আমরা যখন কোডিং করব বিভিন্ন সফটওয়্যারের মধ্যে, তখন এমন কালার থাকে সুন্দর সুন্দর। এবার ভাগ চিহ্ন, এটাও একটা কালার। বিয়োগ, এটাও একটা কালার। গুণ চিহ্ন, এটাও একটা কালার। এটা একটু কাছাকাছি হয়ে গিয়েছে, এই তো। এবার এই পাওয়ারটা একটা ফাংশন, তাহলে এটা হবে লাল কালার। মানে আমি নিজের মতো কালার দিয়েছি, এক এক রকম সফটওয়্যারে এক এক রকম কালার হয়। আর এই যে A, B, B, এগুলো আবার ওই কালার না। এই যে এটা হচ্ছে, এগুলো তো ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবলের এই কালার। এই যে B, দুইটাই তো এই কালার, তাহলে এটা কি হবে, এই যে এই কালার। তারপর এই যে এই যে তারপর এই যে B, এই তিনটা জিনিস কিন্তু এই যে এই কালার হবে। আচ্ছা, এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে এটা সাদা কালারই থাকবে। তো মোটামুটি বুঝতে পারছো যে আমি কি করতে চাচ্ছি, যে একটা কঠিন গাণিতিক প্রকাশও তুমি কেমনে এই অ্যারিথমেটিক অপারেটর আর এই দুইটা ফাংশন ব্যবহার করে করতে পারবা, বুঝতে পারবে। যখন সি শিখাবো দেখবা সব কিছু একই রকম, শুধুমাত্র কিছু জিনিস চেঞ্জেস আসছে। যেমন ধরো এই ভাগ চিহ্নটা এমন না, এই ভাগ চিহ্নটা এমন দিতে হয়। তো আমি ওইটা দিইনি, কারণ অত জিনিস মনে রাখতে গেলে প্রেশার পড়ে। তাছাড়া আর কোনো কারণ না। গুণ চিহ্ন দেখবে এমন গুণ চিহ্ন না, গুণ চিহ্ন হচ্ছে স্টার চিহ্ন। তো সি ল্যাঙ্গুয়েজে গিয়ে সবকিছু সেমই পাবা, কোনো সমস্যা নেই। আমি যেভাবে এগুলো সাজাইছি এগুলো শিখে ফেলো, তাহলে তুমি মোটামুটি সবকিছু সেম পেয়ে যাবা। এবার আর দেখো আমরা সুন্দর সুন্দর কাজ করবো, এবার আসলে মজা লাগবে। এবার আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রজেক্ট করব। এবার আমরা প্রথমে একটা প্রজেক্ট করব, এটা বইয়ে আছে, মানে আমি বই থেকেই করেই করছি। বইয়ে
ধরো দুটি নির্দিষ্ট সংখ্যার যোগফল নির্ণয়ের একটা প্রিন্ট দেওয়া আছে। তো দুটি নির্দিষ্ট সংখ্যার যোগফল নির্ণয়ের এটাকে আমাদের করার দরকার আছে, আমরা তো পারি। তো দুটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যা যোগ, এটুকু লিখছি, দুটি সংখ্যা যোগ। এটা তুমি পারবা না? কেমনে পারবা বলো তো? দুটি সংখ্যা তোমার ইচ্ছা মতো সংখ্যা ধরতে বলেছে, বুঝতে পারছো? তোমার ইচ্ছা মতো সংখ্যা মানে বাইরে থেকে ইনপুট দিতে হবে এমন না, তোমার ইচ্ছা মতো সংখ্যা। তাহলে তুমি যে কোনো সংখ্যা ধরে নাও, তুমি ভ্যারিয়েবল থেকে ধরতে পারো, ভ্যারিয়েবল থেকে ধরাই ভালো। কারণ তুমি যদি একবারে প্রিন্ট 18 যোগ 19 করে দাও তাহলে তো এক লাইনে হয়ে গেল। আমাদের যখন লিখতে হবে তখন তো একটু বড় করে লেখাই উচিত। এর মধ্যে তুমি ধরে রাখলে 18, তারপরে এটা আরেকবার প্র্যাকটিস করে ফেলি, এটা তো করেছি আমরা, তাই না? বিয়ের মধ্যে আমি রাখতে চাচ্ছি কত, 19। বিয়ের মধ্যে আমি 19 রাখলাম। এবার এই দুইটা যোগ করে আমি আরেকটা ভ্যারিয়েবলে রাখতে পারি। তুমি যখন খাতায় লিখবা তখন চেষ্টা করবে যত বড় করা যায়, সেই কারণে আমি ভ্যারিয়েবল ধরে ধরে করছি। তুমি একবারে প্রিন্ট লিখে 18 যোগ 19টা করতেই পারতে, কোনো সমস্যা হতো না। সি এর মধ্যে তুমি দিবা এ প্লাস বি, এ প্লাস চিহ্নের জন্য এই যে এ অপারেটর আমি আলাদা করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো যে কোন অংশটা আসলে কি মিন করে। তুমি ভ্যারিয়েবল দেখে দেখে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, এই কমলা কালারের ভ্যারিয়েবল, তারপরে এই যে বেগুনি কালার মানে গোলাপি কালার, এগুলোতে আমি অপারেটর ব্যবহার করছি। এই যে হলুদ কালারে আমি ইনপুট আর আউটপুট ফাংশন ব্যবহার করছি। সাদা কালার দিয়ে আমি বিভিন্ন রকম টেক্সট, ব্র্যাকেট এগুলো ব্যবহার করছি। এগুলো আমরা পরে শিখবো অথবা পরের ভিডিওতে শিখবো, মানে এই দুইটা ভিডিওতে অনেক কিছু শিখবো। মানে এই ভিডিও পরে আরো একটা ভিডিও এই জিনিস করে আমি শেষ করবো। মোট 2 ঘন্টার ভিডিও হতে পারে ধরে নাও, বা তারও বেশি। তো কভার হয়ে যাবে, সমস্যা নেই। এবার আমি কি করব, এটা প্রিন্ট করে দেবো। তুমি জানো এটা আসলে এটা করে দেওয়ার দরকার ছিল না, তুমি জানো। তাহলে প্রিন্টের মধ্যে আমি কি রাখবো, এই যে সিটাকে করলে তো হয়ে গেল। সি এর মধ্যে তো আমি এ প্লাস বি রেখে ফেলেছি, তাই না? তাহলে সিটাকে যদি আমি প্রিন্ট করে দিই তাহলে আমার কাজ হয়ে গেল। তাহলে আমি ওই আউটপুটে কি পাবো বলো তো, আমি এখানে দিই। আউটপুটে কি পাবো, আউটপুটে পাবো যে 18 19 যোগ করে 37। কিন্তু যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে আমরা একটু ডেকোরেশন করেও দিতে পারি। কেমনে দিতে পারি, যে sum of the two number is sum of the, এটা তো ধরাতে পারলাম না। আচ্ছা, এটা একটু সরিয়ে দিই, সাম অফ দ্য নাম্বারস দিয়ে দিই তাহলে ভালো হবে। তাহলে একবারে দিয়েই দিই, সাম অফ দ্য টু নাম্বারস ইজ, তারপরে সি। তো এটা যদি আমি করে ফেলি তাহলে আমি কি পাবো বলো তো, আমি অ্যান্সারে পাবো সাম অফ দ্য টু নাম্বারস ইজ, এটা তো প্রিন্ট হবে, তার সাথে এই সিটা প্রিন্ট হবে। সি মানে আছে এ যোগ বি। তাহলে আমি সাম অফ দ্য টু নাম্বারস ইজ, এটাতে আমি অ্যান্সার পাবো। তাহলে কি অ্যান্সার পাবো, সাম অফ দ্য টু নাম্বারস ইজ, আমি নিচেই লিখছি পাশাপাশি হয়ে যাবে না। টু নাম্বারস ইজ, তারপরে সি, সি কত, এ যোগ বি, 18 যোগ 19 37। বোঝা গিয়েছে? চলো আমরা এবার সামনে আগাই। এবার আমরা একই কাজ করবো, এটা আমি কপি করে নিই। একই কাজ করব, কিন্তু এই দুইটা সংখ্যা নিজের মতো দুইটা সংখ্যা না, ইনপুটকৃত দুইটা সংখ্যা। ইনপুটকৃত মানে এবার দুইটা সংখ্যা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা না। এবার কি করব, তুমি এমন একটা প্রোগ্রাম বানাচ্ছ যে এই প্রোগ্রামে বাইরে থেকে আমি দুইটা সংখ্যা, যে কোনো সংখ্যা কিবোর্ড দিয়ে ইনপুট দিয়ে দেবো, সেই দুইটা সংখ্যা যোগ করে আমার ফেরত দিয়ে দেবে। মানে একটা ক্যালকুলেটর মতো ধরে নাও, সিম্পল একটা ক্যালকুলেটর, যোগ করা ক্যালকুলেটর। তার মানে কি, এর মধ্যে তুমি যে সংখ্যা ধরেছো, বি এর মধ্যে যে সংখ্যা ধরেছো, সেই সংখ্যা তুমি তোমার মতো নিতে পারবা না। এখানে তুমি স্ক্যান ব্যবহার করবা, যাতে যে তোমার এই প্রোগ্রাম ব্যবহার করবে সে বাইরে থেকে ইনপুটটা দিতে পারে। তাহলে আমি এখানে স্ক্যান ব্যবহার করছি। স্ক্যান ব্যবহার করে তুমি কি লিখতে পারো, স্ক্যানের মধ্যে যে কোনো একটা লেখা দিয়ে দিতে পারো, সেই লেখাটাকে এখানে প্রিন্ট হবে, মানে এখানে দেখাবে কিন্তু। তো সেখানে তুমি লিখতে পারো ইন্টার এ নাম্বার, তাহলে ইন্টার ফার্স্ট নাম্বার, এটা দাও, দুইটা নাম্বার যেহেতু, ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার। তারপরে তুমি এখানে শেষ করে দিবা, তাই না? না, শেষ করবা না, এখানে দিয়ে তারপরে এই চলকটা লিখবা, এই যে এই এ চলকটা। একটু মাথা গুলিয়ে গেল না? হ্যাঁ, গুলিয়ে গিয়েছে, কারণ এখানে ভুল আছে। যখন আমরা স্ক্যান ব্যবহার করি তখন কোনো ভ্যারিয়েবল ব্যবহার করি না। প্রিন্টার স্ক্যানের সময় কি আমরা কোনো ভ্যারিয়েবল ব্যবহার করি? করি না তো। এই যে এইভাবে করতে হবে, বুঝতে পারছো? যদি আগে থেকেই ভুলটা ধরে রাখো তার মানে তুমি মনোযোগী আছো, আর যদি ভুলটা ধরতে না পারো তার মানে স্ক্যানে আমি যা দেখাইছি সেটা তোমার মনে নেই, মনোযোগ দিচ্ছ না। তো এবার মনোযোগটা চলে আসবে না, আমি একবার ভুলটা ধরিয়ে দিলাম মানে এবার হয়ে যাবে না। স্ক্যান যখন আমরা ব্যবহার করবো সেটা কোনো ভ্যারিয়েবল লিখে সমান চিহ্ন দিয়ে হবে না। তাহলে এটাও হবে একটা স্ক্যান। স্ক্যান দিয়ে আমরা কি করব, এবার দিতে পারি যে ইন্টার সেকেন্ড নাম্বার,
ভ্যারিয়েবল ব্যবহার করব, কিন্তু কখন? ওই যে স্ক্যানের মধ্যে, যাতে আমি যা ইনপুট দেবো সেটা ওই ভ্যারিয়েবলে গিয়ে জমা হয়। তাহলে এটার নাম দিলাম আমি বি। তাহলে এই দুটো তো ইনপুট হয়ে গেল, তাই না? তাহলে কি হবে, এখানে ইন্টার ফার্স্ট নাম্বার আসবে। আমি লিখেই দিই একটু কষ্ট করে, ইন্টার ফার্স্ট নাম্বার। তারপরে এখান প্রথমে কিন্তু সব চলে আসবে না, প্রথমে এই লাইনটা আসবে, ইন্টার ফার্স্ট নাম্বার। এখানে আমি ধরো 18 ইনপুট দিয়ে ফেললাম। এবার আসবে আমার ইন্টার সেকেন্ড নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার। এবার ধরো আমি 19 ইনপুট দিলাম। আমি ইনপুট দিতে দিতে কি হয়েছে, ইনপুট দেওয়ার পরে এটা কিন্তু এই ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে জমা হয়েছে। এই ভ্যারিয়েবলের মধ্যে এই 19টা দেওয়ার পরে এটা বি ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে জমা হয়েছে। জমা হওয়ার পরে এবার এবার যেহেতু ভ্যারিয়েবলের মধ্যে আমি জমা করে নিয়েছি, মানে তুমি কোড করার সময় আমি বাইরে থেকে যা ইনপুট দিয়েছি সেটা তুমি তোমার ভ্যারিয়েবলে জমা করে নিয়েছো। এবার তুমি সেটা দিয়ে যা ইচ্ছা করতে পারবা। তো আমি যেহেতু দুটো সংখ্যা ইনপুট দিয়েছি, তুমি এবার সেই দুটো যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, গুণ ভাগ যা ইচ্ছা করতে পারবা। তো যেহেতু দেখেছো যোগ করেছো, মানে ইনপুট নেওয়া দুইটা ভ্যারিয়েবল, সেই দুইটা যোগ করে সিতে রেখেছো, আর সেই সিটা তুমি প্রিন্ট করেছো সাম অফ দ্য টু নাম্বার সিজ। আমার আর কষ্ট করে লিখতে ইচ্ছা করছে না, সে কারণে আমি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি। আমি একবারে লিখে দিচ্ছি সাম ইজ, মানে যোগফল। তাহলে এটা আমি এখানে নিয়ে যাই। তাহলে এবার আমি কি অ্যান্সার পাবো, সাম ইজ কত পাবো, সি মানে কি এ আর বি। এ আর বি হচ্ছে দুইটা ইনপুট নেওয়া সংখ্যা। তো ইনপুট আমি দিয়েছি 18 19, তাহলে 18 19 যোগফল পাবো 37। যদি আমি 18 19 না দিতাম, যদি আমি 119 আর 190 দিতাম, তাহলে এ এর মধ্যে 180, 119 বলছে, 180 গিয়ে এ এর মধ্যে জমা হতো, 190 গিয়ে বি এর মধ্যে জমা হতো, তারপর সেই দুইটা যোগ হতো, তারপর প্রিন্ট হয়ে যেত। তাহলে সাম ইজ কত হতো, এই দুইটার যোগফল হতো, মানে এই দুইটাই তো এই ভ্যারিয়েবলের মধ্যে গেছে, তারপর যোগ হয়েছে, সেটাই প্রিন্ট হয়েছে। তাহলে হয়তো 370। বুঝতে পারছো? তো এই পর্যন্ত আসার পরে তুমি কিন্তু মোটামুটি কেমনে একটা ক্যালকুলেটর তৈরি করতে হয় প্রোগ্রামিং করে, সেটা কিন্তু তুমি বুঝে গিয়েছো। এবার তোমার শুধু গ্রামার শেখা বাকি, যে আসলেই প্রিন্ট লেখার সময় প্রিন্টই লেখে নাকি প্রিন্টের পর এফ দেয়। স্ক্যানের পরেও দেখবা স্ক্যান এফ দেয়। আচ্ছা, আমি একটা ঝামেলা করেছি, স্ক্যান বানান তো এটা না, আমি তো স্ক্যান দিয়ে ফেলেছি। ও সমস্যা না, এমনিও তো সঠিক না এটা, তাই না? মোটামুটি তুমি ধারণাগুলো পেয়ে যাচ্ছ। এই ধারণাগুলো শিখে ফেললে কি হবে জানো, শুধু সি ল্যাঙ্গুয়েজ না, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি তুমি টাচ করো শিখে ফেলতে পারবা। বুঝতে পারছো? স্ক্যান, আচ্ছা এখানে ভুল করেছি, আগে মনে হয় ভুল করিনি। আর ভুল করলেও বুঝে নাও যে এখানে যেহেতু সঠিকটা আছে, আমি যদি আগেই লিখে থাকি সেগুলো ভুল ছিল। তো চলো সামনে আগে, ইনপুটকে তো দুইটা সংখ্যা যোগ করা বুঝে গিয়েছি। এবার তোমার আমি বাড়ির কাজ দিচ্ছি, ইনপুটকে তো দুইটা সংখ্যা শুধু যোগ না, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ সব তুমি করবা, মানে নিজে তো করতে হবে। এগুলো তো যেহেতু কোনো একদম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, তাই তুমি তো আউটপুট দেখাতে পারবা না, তুমি নিজে খাতায় লিখবা, তাহলেই হবে। মানে প্রত্যেকটা জিনিসই লিখবা, তার সাথে আমি এক্সট্রা করে যা দিয়ে দিচ্ছি সেগুলো লিখবা, মানে সবই লিখবা এক কথা। মানে আমি আজকে যা যা করাচ্ছি সবই তোমার বাড়ির কাজ। আর কিছু কিছু জিনিস আমি নিজে করবো না, তারপরে তোমাকে বাড়ির কাজ দেবো। এই যোগটা করে দিলাম, বিয়োগ কেমনে করবা, এই যে মাঝে একটা বিয়োগ দিলে হয়ে গেল, গুণ করলে মাঝে গুণ, ভাগ করলে মাঝে ভাগ, আর ভাগশেষ হলে ভাগশেষ লিখে দিবা। বুঝতে পারছো? তো এই ম্যাথগুলো আমরা পারবো। এবার চলো সামনে আগে, আরো সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল কাজ কাম আছে। এবার আমরা সুন্দর সুন্দর কিছু কাজ করব। আমি একটু বই থেকে দেখে নিই তাহলে ভালো হবে। 6 নম্বরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, 55। আচ্ছা, একটা আছে তিনটি সংখ্যার গড় নির্ণয়। আমি যদি লিখে দিই এটা, তিনটি সংখ্যার গড় নির্ণয়, শুধু গড় নির্ণয় অথবা যোগফল ও গড় নির্ণয়। যোগফল তো নির্ণয় করতে পারো, দুইটা সংখ্যার যদি পারো, এখানে দুইটা সংখ্যার যদি তুমি যোগফল নির্ণয় করতে পারো, তাহলে তিনটা সংখ্যা তো অবশ্যই পারবা। আর একটা স্ক্যান করে আর একটা সংখ্যা নিবা, আর বুঝতে পারছো, মানে আর একটা সংখ্যা স্ক্যান করে সেটাও যোগ করে দিবা। আর আমি এখানে একটা জিনিস একটু দেখিয়ে দিই, স্ক্যানের মধ্যে তুমি শুধু যে একটাই নিতে পারবে এমন না। আমি যদি একটু তোমাকে দেখাই এই জিনিসটা, সবই বাদ দিয়ে দিচ্ছি আমি, এই যে সবই বাদ দিয়ে দিই আমি। ইন্টার টু নাম্বারস দেওয়ার পরে তুমি ধরো কলন দিলে, এই কলন তোমার দেওয়া লাগবে না। এটা কি কারণে দিচ্ছ, যাতে বাইরে কলন দেখানো যায়। কলন দেওয়া কিন্তু নিয়ম না, মানে কলন দিয়ে দিতেই হবে এমন না। তুমি যদি না দিয়ে, কলন না দিয়ে তুমি যদি শুধু এটুকু ধরো আমি বাদ দিয়ে দিলাম, কলন না দিয়ে তুমি যদি একটা হাইপেন দাও তাহলে হাইপেন দেখাবে। তো এটা দেওয়ার উদ্দেশ্য এটাই, এমন না যে এটা দেওয়ার নিয়ম। ইন্টার টু নাম্বারস,
হ্যাঁ, এই জিনিস লিখার পর তুমি যদি দুইটা ভ্যারিয়েবল এখানে বসিয়ে দাও, এ আর বি, বুঝতে পারছো? এ আর বি এ দুইটা তুমি যদি লিখে দাও, তাহলে একবারে দুইটা সংখ্যায় দেয়া যাবে। তো তাহলে কেমন আসবে জিনিসটা আমি যদি একটু দেখিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই, তাহলে কেমন আসবে জানো? এখানে আসবে ইন্টার টু নাম্বারস, এবার হাইপেন আসবে, যেহেতু আমি এখানে হাইপেন দিছি। এবার আমি তো ইনপুট দেবো, তাই না? ইনপুটে আমি কি কি দেবো? আমি ধরো আমি একটা দিলাম হচ্ছে 10 দিলাম, আর একটা দিলাম 20, দুটো সংখ্যা দিলাম, স্পেস দিয়ে দিলাম। এখানে দেখো একটা স্পেস আছে, স্পেস না দিলে তো একবারে 10-20 মানে তো একবারে 1020 হয়ে যায়, সে কারণে একটা স্পেস দিয়ে দেওয়া ভালো। সে কারণে আমি স্ক্যানের মধ্যে শুধু একটা না, আমি দুইটা নিতে পারি। দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে মানে আমি দুইটা জিনিস ইনপুট দিতে পারবো। একটা দিয়ে আমি স্পেস দিয়ে তারপর আরেকটা দিলাম। তো দিলে কি হলো, এই 10 চলে গেল এই এতে, আর এই 20 চলে আসলো এই বিতে। আসার জন্য এবার এই এ আর বি যোগ হলো, এখানে এ আর বি 10 আর বি যোগ করে 30, আর সেই 30 হয়ে গেল প্রিন্ট, মানে এখানে 30 থাকবে। বুঝতে পারছো? তো স্ক্যান মানে এমন না যে শুধু একটাই নেওয়া যাবে, আরো অনেক নেওয়া যাবে, যত ইচ্ছা নিতে পারবা। আশা করি বোঝা গেছে। এবার বলছে 3টি সংখ্যার গড় নির্ণয়। এবার তুমি কি করবা? তুমি আগে 3টা সংখ্যা নিয়ে নাও। এবার খুবই মজার কাজ কাম, মানে ম্যাথমেটিক্যাল যে কাজগুলো এগুলো বেশি আসে, দেখবা বোর্ডের প্রশ্নে এগুলো কিন্তু বেশি, আর এগুলো কিন্তু সুন্দর মজার আছে অনেক। তো তুমি এবার কি করবা? প্রথমে তুমি 3টি সংখ্যার গড় নির্ণয়। এখন তুমি নিজের মতো সংখ্যা ধরে প্রোগ্রাম করতে পারো, কিন্তু আমি মানে প্রফেশনাল লেভেলে আমরা এবার চলে গেছি। এবার আমরা নিজের মতো না ধরে প্রোগ্রামটা যে ব্যবহার করবে সে যেই সংখ্যা দেয় সেইটা দিয়ে আমরা কাজ করে ফেলবো। কেমনে করব? যে ইউজার মানে যে ব্যবহার করবে প্রোগ্রামটা, সে তো ইনপুট দিবে, সেটা নেওয়ার জন্য স্ক্যান ব্যবহার করব। প্রত্যেকবারের মতোই আমরা এবার স্ক্যান ব্যবহার করব। স্ক্যানের মধ্যে আমি লিখলাম ধরো ইন্টার 3 নাম্বারস, ইন্টার 3 নাম্বারস। 3 নাম্বারস দিয়ে তুমি যা ইচ্ছা দিতে পারো। এখানে এখানে তুমি ওই ভ্যারিয়েবলগুলো দিয়ে শুরু করতে পারো, কিন্তু আমি সেমিকলন দিয়ে অভ্যস্ত। সেমিকলন না, এটা কলন। কলন দিলে সুন্দর দেখায়, কারণ আমরা তো ফর্ম টর্ম বিভিন্ন জায়গায় তো কলন ব্যবহার করি, সে কারণে কলন প্রিন্ট করানো উচিত। তো এবার কি করবো? এবার আমরা 3টা ভ্যারিয়েবল নিয়ে নেবো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, স্পেস দিয়ে দিয়ে দিবা, নাহলে সবকিছু একসাথে হয়ে যায়, একসাথে হলে কাজ করবে না। এ বি সি, এই যে এইভাবে শেষ করে দিলাম, স্ক্যানিং শেষ। তো স্ক্যানটা দিলেই তুমি দেখবা যে এখানে ইন্টার 3 নাম্বারস এটা চলে আসে, ইন্টার 3 নাম্বারস এটা চলে আসে। তো আমি এখনই রান করছি না। এখন এই 3টা ভ্যারিয়েবল নিয়ে তুমি করবাটা কি বলো তো? গড় নির্ণয় করবা। গড়ের সূত্র কি? 3টা যোগ করে 3 দিয়ে ভাগ হবে না? বুঝতে পারছো? 3 দিয়ে ভাগ হবে, তাহলে তুমি কি করবা? তুমি এই 3টা যোগ করে তুমি একটা নতুন চলকের মধ্যে রাখতে পারো, যেটা আমি বলছি সাম। সাম মানে সামেশন মানে যোগফল। তাহলে তুমি নতুন একটা চলকের মধ্যে রাখতে পারো। এই চলকের মধ্যে তুমি রাখলে কি বলতো, এ যোগ বি যোগ সি, তাহলে এ বি সি। তাহলে আমি এভাবে লিখি এ যোগ বি যোগ সি, এ যোগফল হয়ে গেল। যোগফল করে এবার 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে ভাগ করলে আমি গড় পেয়ে যাবো না? গড়ের ইংলিশ কি? গড়ের ইংলিশ হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ বা এভিজি দিয়ে প্রকাশ করতে পারি, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো। বা গড়ের ইংলিশ আছে মিন, এটা দিয়েও তুমি প্রকাশ করতে পারো। পরিসংখ্যানে তো আমরা মিন দিয়ে প্রকাশ করি, তাই না? কোনো সমস্যা নেই। আর গড়ের কিন্তু আরেকটা ইংলিশ আছে অ্যাভারেজ, মানে অ্যাভারেজ। তো তাহলে কি অ্যাভারেজের মধ্যে আমি রাখবো এই 3টার যোগফলের 3 দিয়ে ভাগ করে যা হয় সেটা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? এটা সমান আমি লিখতে পারি, এটা দিয়ে হবে সাম, তারপরে এটাকে কত দিয়ে ভাগ করবো বলো তো? ভাগ করবো 3 দিয়ে। তাহলে সামকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে যাবো না? তাহলে এভিজি নামক এই চলকের মধ্যে আমি কিন্তু গড় নিয়ে ফেলেছি। এবার আমি কি করব? সিম্পলি প্রিন্ট করে দেব। এই যে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে আমি এই যে প্রিন্টের মধ্যে আমি লিখে দিলাম এভিজি, মানে আমি যে চলকের মধ্যে আমি গড়টা রেখে দিয়েছি, এভিজি, এভিজি। বুঝতে পারছো? তো তুমি এটা দেখে তোমার এখানে একটু মনে হওয়ার কথা, এখানে তুমি যদি স্পেস না দিতে তাহলে কি হতো? স্পেস না দিলে এখানে তুমি কি লিখতে? এবিসি একবারই লিখতে না? এবিসি লিখলে পুরো এবিসি নামেরই একটা চলক হতো, বুঝতে পারছো? কারণ ভ্যারিয়েবল শুধু যে এ দিয়ে লেখে তা না, এবিসি দিয়ে তো একটা ভ্যারিয়েবল হতে পারে। ভ্যারিয়েবল দেখলে না আমরা নেম নিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, নেম সমান আমি দিলাম আরএস, এমন একটা দিছিলাম না? তো নেম মানে কি 4টা ভ্যারিয়েবলের গুণফল নাকি? তা তো না। তুমি অনেকগুলো অক্ষর দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম করতে পারো। সে কারণে তুমি যদি স্পেস না দিতে তাহলে এবিসিতে একদম পরপর হতো। তার মানে একটা ভ্যারিয়েবল হতো যার যার নাম হচ্ছে এবিসি,
মানে এ বি সি তিনটা আলাদা হতো না, একটা ভ্যারিয়েবল হয়ে যেত তিনটা মিলিয়ে, বুঝতে পারছো? সে কারণে আমরা স্পেস দিই। তাহলে এই জিনিসটা রান করলে কি হবে বলো তো? প্রথমে কিন্তু স্ক্যান এফ আছে, তাহলে ইন্টার 3 নাম্বার স্ক্যান আছে, স্ক্যান এফ তো আমরা সিতে গিয়ে শিখবো। তো ইন্টার 3 নাম্বার চলে আসবে, ইন্টার 3 নাম্বারস এমন চলে আসবে। এবার আমি তিনটা সংখ্যা ইনপুট দিতে পারবো। তো কি করবো, প্রথমে আমি 18 ইনপুট দিলাম, এরপর আমি একটা স্পেস দিয়ে 19 ইনপুট দিলাম, এরপর একটা স্পেস দিয়ে আমি ধরো 0 ইনপুট দিলাম, আর কোনো সংখ্যা ইনপুট দেবো না বলে 0 ইনপুট দিলাম। এই যে ইনপুট হয়ে গেল। এবার কি হবে, এই 18 চলে যাবে এ এর মধ্যে, 19 চলে আসবে বি এর মধ্যে, 0 চলে আসবে সি এর মধ্যে। তাহলে এরপর কি হয়েছে দেখো, এ বি সি তিনটা যোগ হয়ে সাম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা হয়েছে। তাহলে সামের মান কত চলে আসে দেখো তো। সাম কিন্তু আমি প্রিন্ট করিনি, সে কারণে সাম দেখা যাবে না। এটা হচ্ছে ব্যাক এন্ড বোঝায়, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড। আমি একটু বুঝিয়ে দিই এটা তোমাকে, এটা একটু লিখে রাখতে পারো। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যে জিনিসটা তুমি বাইরে থেকে দেখতে পারো, আর ব্যাক এন্ড মানে হচ্ছে যেটা প্রসেসিং ভিতরে হচ্ছে, মানে যেমন ধরো আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলোর প্রসেসিং কিন্তু ভিতরে হচ্ছে, বাইরে থেকে কিন্তু আমরা দেখতে পারি না। হ্যাঁ, একটু দেখতে পারি, যেমন ফুসফুস যখন ওই অক্সিজেন ছাড়ে বা অক্সিজেন যখন নেয় আর অক্সিজেন যখন ছাড়ে, তখন আমাদের বুক কিন্তু প্রসারিত হয় আবার সংকুচিত হয়। সেই প্রসারিত হওয়া সংকুচিত হওয়া সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জিনিস, আর পিছনে মানে ভিতরে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক এন্ডের জিনিস। এখানে দেখো, এই যে যোগটা হয়ে গেল না, এই যে যোগ, এই যোগটা তাহলে কিসের কাজ হলো? এটাকে আমি বাইরে দেখাইছি এই যোগ হওয়া, এটা তো বাইরে যোগ হওয়া দেখায়নি, আমরা তো দেখতে পারছি না যে আসলে এই জিনিসটা যোগ হচ্ছে। আমরা কি দেখছি, আমরা তিনটা সংখ্যা দিয়েছি, সেটার গড় চলে আসবে, বুঝতে পারছো? তাহলে এই যোগ করাটা আসলে ব্যাক এন্ডের জিনিস। তেমন ব্যাক এন্ডের জিনিসপাতি আমরা মনে মনে হিসাব করতে হবে, এগুলো তো আর বাইরে তো আর লিখে দেখাতে পারবো না। তো তাহলে সামের মান কত সেটা দেখো তো, 18 19 0 যোগ করে সামের মান কিন্তু 37 আসে। সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? সেটা কম্পিউটার নিজের ভিতরেই করে ফেলছে। এরপরে কি হচ্ছে, সে 37কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে। তো 3 দিয়ে যদি ভাগ করা হয়, তো 37কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 37কে 3 দিয়ে ভাগ করলে হয় 12.33। এভাবে চলতে থাকবে 3 3 3 3 এভাবে। তো তাহলে 12.33 মানে সামকে 3 দিয়ে ভাগ করে যে মানটা পেলাম, সেই মান আবার এভিজি এর মধ্যে জমা করলাম, আর সেই এভিজিটা আমি প্রিন্ট করলাম। তো আমি আর একটু ডেকোরেশন করার জন্য একটা কাজ করতে পারি, দিয়ে দিই যে অ্যাভারেজ অফ দ্য নাম্বারস ইজ এ এভিজি, অথবা আমি লিখে দিই অ্যাভারেজ ইজ এই এভিজিটা। এভিজি কিন্তু একটা মান নির্দেশ করছে, তুমি তো জানো এটা একটা ভ্যারিয়েবল। তাহলে আমি কি পাবো বলতো, তিনটা সংখ্যা ইনপুট দিয়েছি, একদম ইমিডিয়েট আমি এই জিনিসটা পেয়ে যাবো যে অ্যাভারেজ ইজ, এই 37কে 3 দিয়ে ভাগ করলে কত আসে, 12.333333 এভাবে করে একটা জায়গায় গিয়ে শেষ হবে। ধরো এত দূর হয়ে গেল। আশা করি বুঝতে পারছো তিনটি সংখ্যার গড় নির্ণয় কেমনে করবো। এখন এই একই কাজ আমি আর একটু সহজ করে করবো, কেমনে করবো দেখবা? মানে তুমি চাইলে করতে পারো, মানে আমরা কি করি, মানে সি ল্যাঙ্গুয়েজ আমরা যখন খাতায় লিখবো, মানে পরীক্ষার খাতায় যখন লিখবো, আমরা চেষ্টা করবো এরকম অনেকগুলো ধাপে করে দেওয়ার, যাতে জিনিসটা একটু বড় দেখা যায়, একটু সুন্দর দেখা যায়। তুমি চাইলে তো একবারে সবকিছুই করতে পারো, তাই না? তো একবারে সবকিছু কেমনে করবা তুমি সেটাও জানো আর কি। দেখো আমি যদি তোমাকে দেখাই, এই সবকিছু বাদ দিয়ে তুমি যদি এই প্রিন্টের মধ্যে একটা কাজ করতে, তাহলে হয়ে যেত না? দেখো, এই প্রিন্টের মধ্যে তুমি ধরো প্রিন্ট করলে এই এ বি সি তিনটা যোগ হয়ে তারপর আবার 3 দিয়ে ভাগ হবে, তুমি একবারে করতে পারতে না? এ বি সি সবকিছু যোগ হবে, তাহলে সবকিছু আমি যোগ করে দিলাম। যোগ করে পুরোটুকুকে 3 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে পুরোটুকু ব্র্যাকেটের মধ্যে যাবে, তারপর 3 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ, তারপরে 3। আর এই জিনিস আবার প্রিন্টের মধ্যে আছে, সেখানে প্রিন্টের ব্র্যাকেটটা শেষ করতে হবে। এই যে এই কাজ করলেও তোমার একই জিনিস হয়ে যেত না? একই জিনিস হতো। অ্যাভারেজ ইজ কথাটা বাদ দিয়ে দিয়েছি আমি, অ্যাভারেজ ইজটা দিয়ে দিই তাহলে আর একটু ভালো হবে। তাহলে এটা আমি সরিয়ে দিলাম, আর এখানে আমি ধরে লিখে দিলাম যে অ্যাভারেজ ইজ কি বলতো, এই যে এই জিনিসটা, এই জিনিস কিন্তু তুমি এভাবে করতে পারো, কিন্তু এটা করলে তো একটু বেশি মানে ঝামেলাপূর্ণ হয়, তাই না? সে কারণে আমরা কি করি, আমরা এই যোগটা আগে একটু দেখিয়ে দিই, তারপরে পুরো যোগটাকে 3 দিয়ে ভাগ করে দেখিয়ে দিই, তারপরে অ্যাভারেজ ইজ সেই জিনিসটা। না আমরা একটু ধাপে ধাপে করকে আর কি। তো মোটামুটি বোঝা গিয়েছে যে এটা দিয়ে কেমনে কি হয়। এবার চলো আমরা সামনে আগাই। এবার সামনে গিয়ে আমরা কি করব, আমি আরেকবার একটু কপি করে নিই এগুলো, দেখো প্রায় শেষ হয়ে গেছে। না শেষ হয়নি, এখন আছে। তো আমরা এবার কয় নম্বর করব, আমাকে একটু খুঁজতে দাও। এটা
আমরা একটা কাজ করতে পারি যে তাপমাত্রার একক ছিল না ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট, তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে রূপান্তর, এটা আমরা করতে পারি। তো দেখো এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল কাজ কাম, তুমি বুঝতে পারছো। তো এগুলো করে কিন্তু খুব মজা পাবা। দেখো ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট, দেখো তো আমাদের একটা সূত্র ছিল না 9-10-এ, সূত্র মনে না থাকলে এখন আবার মনে করে নাও। সূত্র ছিল TC/5 সমান TF মাইনাস 32/9। তো এটা আমাদের ছিল মানে টেম্পারেচার ইন সেলসিয়াস, এটা হচ্ছে টেম্পারেচার ইন ফারেনহাইট, এভাবে ছিল। তো আমরা একবারে সেটাকে লিখি, মানে এই বইয়েও দেখবে লেখা রয়েছে C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9, এমন একটা সূত্র। বা C/100 সমান F মাইনাস 32/180, 20 দিয়ে কাটলে 5 আর 9 থাকে। তো এইভাবে আমাদের মানে এই সূত্রটা ব্যবহার হবে, তাই না? সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবে। এখন তোমার ধরো দেওয়া আছে সেলসিয়াস, সেখান থেকে তোমার বের করতে হবে ফারেনহাইটে। মানে এমন একটা কোড তুমি রচনা করবা, মানে প্রোগ্রাম রচনা করবা যেখানে সেলসিয়াসে মান দেওয়া থাকবে আর তোমাকে ফারেনহাইটে মান কত সেই জিনিসটা বলতে হবে। তাহলে তুমি কি করবা বলো তো? তুমি সেলসিয়াস থেকে একবারে ফারেনহাইটে কত হবে সেটা তুমি বের করে ফেলবা না? মানে একদম এই এফ সমান তুমি কি লিখতে পারো সেটা বের করতে হবে। মানে তোমার সেলসিয়াস দেওয়া থাকলে সরাসরি ফারেনহাইটের একটা সূত্র তৈরি করো। কেমনে তৈরি করবে দেখো তো, তুমি 9টা এর পাশে গুণ করে দাও, 9C/5 সমান F মাইনাস 32। তাহলে এফ সমান কি হচ্ছে দেখো তো, এফ সমান হচ্ছে 9C/5 প্লাস 32। তাহলে তোমার ধর সি দেওয়া আছে, আর এই সি এর সাথে তুমি 9 গুণ করলে, 5 দিয়ে ভাগ করলে, তার সাথে 32 যোগ করলে, তাহলে তুমি ফারেনহাইট পেয়ে গেলে। তো এই কনসেপ্ট তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ শেষ। আর আরেকটু জিনিসও তোমার করতে হবে, যেটা হচ্ছে এই যে 9C/5, এটা তো তোমার এইভাবে তো করলে হবে না, তোমার এই জিনিসগুলো ব্যবহার করে সেটাকে প্রকাশ করতে হবে। তাহলে জিনিসটা কেমন দেখো তো, সি এর সাথে 9 গুণ হয়েছে, তার মানে আমি লিখতে পারি 9 গুণ সি, পুরোটুকুকে 5 দিয়ে ভাগ হয়েছে, তাহলে ব্র্যাকেট দিতে পারো। ব্র্যাকেট দিলে সবচেয়ে সেফ, যদিও গুণ ভাগের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া লাগে না, তারপরেও ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু 9C পুরোটুকুকে 5 দিয়ে ভাগ হয়েছে, তাই এখানে ভাগ 5। এবার এই পুরোটুকু জিনিসের সাথে 32 যোগ হয়ে গেছে, বুঝতে পারছো? এই পুরোটুকু জিনিসের সাথে আবার 32 যোগ হয়ে গেছে। এভাবে করতে পারো। যদিও এখানে কোনো ব্র্যাকেট না দিলেও তোমার অ্যান্সার হয়ে যেত। তুমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যদি ভালোভাবে মনে থাকে, মানে কোন জায়গায় ব্র্যাকেট দিতে হবে না হবে মোটামুটি মনে থাকে সবারই, তারপরেও সেফ থাকার জন্য ব্র্যাকেট দিতে হবে, কারণ যদি কোনো জায়গায় একটু ভুল চলে যায় সে কারণে ব্র্যাকেট দিয়ে দিবা। এই যে 9C এটা একসাথে আছে বলে এইগুলো ব্র্যাকেট না, এভাবে না, 9 আর সি গুণ আছে, 9 আর সি গুণ দিলে পুরোটুকুকে 5 দিয়ে ভাগ আছে, মানে পুরোটুকু ব্র্যাকেটে দিয়ে তারপর তুমি 5 দিয়ে ভাগ করলে। এবার এই পুরোটুকুর সাথে আবার 32 যোগ আছে, মানে এই পুরোটুকু ব্র্যাকেটে দিয়ে 32 যোগ করলে। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। মানে এক্সপ্রেশন মানে প্রকাশ, এক্সপ্রেস মানে প্রকাশ করা না। তো এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রকাশ করলাম, আমরা গাণিতিকভাবে এই জিনিসটাকে প্রকাশ করলাম। এবার আমরা কোড কেমনে লিখবো? কোড আমাদের বাইরে থেকে ইনপুট দেওয়া হবে ডিগ্রি সেলসিয়াস, ধরো আমি ইনপুট দিলাম 10 ডিগ্রি সেলসিয়াস, তো শুধু 10 লিখলেই হবে। মানে তুমি বলে দিবে যে সেলসিয়াসে ইনপুট দাও, আমি ধরো 10 ইনপুট দিলাম, সেখান থেকে তুমি এখানে 9 গুণ 10 মানে 90 ভাগ 5 কত 18 আর 32 50, মানে তুমি 50 ফেরত দিবা, 50 ডিগ্রি ফারেনহাইট ফেরত দিবা। বুঝতে পারছো? মানে তোমার কিন্তু আগে স্ক্যান করতে হবে, মানে যে তোমার কোডটা ব্যবহার করবে, মানে প্রোগ্রামটা যে চালাবে, সে বাইরে থেকে যা ইনপুট দিবে সেটা তোমার নিতে হবে। তাহলে তুমি কি লিখবা? স্ক্যান লিখবা। স্ক্যান লিখে তুমি এবার এখানে লিখে দিবা যে ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। সেলসিয়াস বানানটা আসলে কি, আমি ডিগ্রি সেলসিয়াস একবার এমন করে লিখে দিয়েছি, ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? ডিগ্রি সেলসিয়াস। এবার আমি একটা কলন দিয়ে দিই আমার প্রিয় জিনিস এটা। তো এবার আমি ধরো এই সি চলক নাম দিয়ে দিলাম, এটার সি চলক। তো জিনিসের সাথে নাম মিলিয়ে চলকের নাম রাখা উচিত, সেটা ভালো হয়। তাহলে এটা দেখো আমার ইনপুট নেওয়া কিন্তু হয়ে গেল, আমি যা ইনপুট দেবো সেটা কিন্তু সি চলকের মধ্যে চলে যাবে। এবার আমি কি করব? খুব সহজ কাজ, এবার একটা নতুন চলক ধরে নেব, এটা হচ্ছে এফ। এই এফ এর মধ্যে আমি এবার ম্যাথমেটিক্যাল কাজ কাম রাখবো। কি কাজ কাম? এই যে এই জিনিসটা রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে বলো তো? 9 গুণ সি, গুণের জন্য আমি এটা দিলাম 9 গুণ এই সিটা, তাহলে সি এর সাথে 9 গুণ, পুরোটুকুকে 5 দিয়ে ভাগ, মানে পুরোটুকু ব্র্যাকেটে যাবে, ব্র্যাকেটে গিয়ে একটু ওয়েট করো, পুরোটুকু ব্র্যাকেটে যাবে, পুরোটুকুকে 5 দিয়ে ভাগ, তাই না? তাহলে ব্র্যাকেটে গিয়ে ভাগ 5 হবে, আমি এখানে ভাগ চিহ্নটা দিয়ে দিই, এই যে ভাগ 5। এবার এই পুরোটুকুর সাথে আবার এই যে
9c পুরোটুকুকে 5 দিয়ে ভাগ, সে কারণে ব্র্যাকেট দিলাম। এই পুরোটুকুর সাথে আবার 32 যোগ, তাহলে আবার ব্র্যাকেটে দিয়ে 32 যোগ দিয়ে দাও। তাহলে এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, যোগ 32। বুঝতে পারছো কিনা দেখো, যোগ 32। তো এই যে তুমি ফারেনহাইট প্রকাশ করে ফেললে, আমি এটুকু বাদ দিয়ে দিলাম, এটুকুও ধরো আমি বাদ দিয়ে দিলাম, কারণ তুমি লিখে নিয়েছো জানি। এটা তো আর চিন্তা নেই যে তুমি স্লাইড মিস করে ফেলবানে বলে বাদ চলে গেলো, এমন তো না। বাদ দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই ফারেনহাইটে তো প্রকাশ করে ফেলাম, এবার আমি প্রিন্ট করব। প্রিন্টে কি লিখবো, প্রিন্টে লিখবো এই ফারেনহাইটটা। তার আগে আমি একটু ডেকোরেশন করে নিই, যে টেম্পারেচার ইজ, এবার তুমি এই যে এফটা লিখবা। এফ ভ্যারিয়েবলের নাম তুমি ছোট হাতেরও দিতে পারো, বড় হাতেরও দিতে পারো, সমস্যা নেই। ধরো এটা বড় হাতেরই সি, তাহলে এফ, তারপরে তুমি আবার লিখে দিলে ধরো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট। এ এফ মানে বোঝাচ্ছে ফারেনহাইটে মানটা, মানে আমরা যে ক্যালকুলেশন করে যেটা বলছিলাম সেটা এফ নামক একটা ভ্যারিয়েবলে। আর এই ডিগ্রি এফ এটা তো এমনি একটা লেখা, একটা টেক্সট, তো এই টেক্সটটা প্রদর্শন হবে। আর এটা তো ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের বদলে যে মান, সেই মানটা প্রদর্শন হবে। বুঝতে পারছো কিনা দেখো, খুবই সহজ একটা কোড, কিন্তু খুবই মজা হবে এই কোডটা করে, কারণ এভাবে তুমি যে কোনো সূত্র, যে কোনো কাজ তুমি করে ফেলতে পারো। তাহলে এটা কি হবে বলো তো, এটা প্রথমে আসবে ইন্টার টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইন্টার টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, এভাবে কলন আসবে। আমি যেহেতু এখানে কলন দিয়েছি, অন্য কিছু দিলে অন্য কিছু আসতো। আমি ধরে দিলাম 10, এখানে ডিগ্রি সেলসিয়াস দিলে কিন্তু এরর চলে আসবে, মানে যা চাইছে সেটাই দিতে হবে। যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ কাম করেছি, তাই আমি যদি এখানে 10 না দিয়ে 10 ডিগ্রি এটা দিয়ে দিতাম, তো ডিগ্রি এফ এগুলো দিয়ে তো আর যোগ বিয়োগ করা যায় না, তাই না? সে কারণে তখন একটু এরর হয়ে যেত, সে কারণে আমার শুধু 10 ইনপুট দিতে হবে। এবার কি হয়েছে, সেই 10টা সি এর মধ্যে গিয়ে জমা হয়েছে, আর তারপরে এখানে ম্যাথমেটিক্যাল কাজ কাম হয়েছে। তো 9 আর 10 গুণ করো, 9 আর 10 গুণ, পুরোটুকুকে 5 দিয়ে ভাগ, এই পুরোটুকুর সাথে আবার 32 যোগ, তাহলে 9 আর 10 গুণ করলে হয় 90, 90কে 5 দিয়ে ভাগ করলে হয় 18, 18 আর 32 যোগ করে হয় 50, তাহলে এফ এর মান হয়ে গেছে 50। বুঝতে তো পারছো? এখন এই 50ই প্রিন্ট হয়েছে এই এফ এর জায়গায়, তাহলে কি হবে, অন্য সব প্রিন্ট হয়ে যাবে। টেম্পারেচার ইজ 50 ডিগ্রি ফারেনহাইট, টেম্পারেচার ইজ এফ এর জায়গায় 50, তারপরে আবার আরেকটু টেক্সট আছে, যে টেক্সট এটা প্রিন্ট হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট। এরপরে ধরো আমি একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দিলাম এখানে, তাহলে একটা বিস্ময়সূচক চিহ্ন চলে আসে। বুঝতে পারছো? তো তোমার কাছে এবার একটা স্বাধীনতা আছে, তুমি এবার যে কোনো রকম সূত্র, যে কোনো কিছু ব্যবহার করে, মানে যে কোনো রকম কোড তুমি এবার তৈরি করে ফেলতে পারো। এখন যদি তোমাকে বলে যে ফারেনহাইট দিয়ে আছে, সেলসিয়াস করো, হবে না? তোমার কি c/5 সমান হচ্ছে f-32/9, কারণ তোমার ধরো ফারেনহাইটই দিয়ে আছে, সেলসিয়াস নির্ণয় করো। এখন যেটা নির্ণয় করবা সেটাকে তুমি একলা রাখো, কারণ সেটা তুমি নতুন ভ্যারিয়েবল নিয়ে সেটাকে প্রকাশ করবা। তাহলে এটা কি হবে বলো তো, 5 ইন্টু f-32/9, এমন না? তাহলে এটাকে তুমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করো তাহলে কি হয়, প্রথমে প্রথমে এফ এর সাথে 32 বিয়োগ হয়েছে, মানে f-32 হয়েছে, পুরোটুকুর সাথে 5 গুণ হয়েছে, তুমি গুণ 5 এখানে দিতে পারো, আর এখানে দিতে পারো 5 গুণ f-32, পুরোটুকুকে 9 দিয়ে ভাগ করা হয়েছে, মানে এই পুরোটুকুকে 9 দিয়ে ভাগ করা হয়েছে, আর কিছু না। এই যে দেখো হয়ে গিয়েছে, আশা করি বোঝা গিয়েছে। তো তাহলে এটা আমি করে দিলাম। এবার অনেকগুলো বাড়ির কাজ থাকবে, আমি আরেকটা উদাহরণ দিয়ে করিয়ে দিই, তাহলে ভালো হবে। আরেকটা ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে দিই, তারপরে আমি আর কোনো ম্যাথমেটিক্যাল কাজ কাম করবো না। দেখো আমি যদি এবার এটা না দিয়ে আমি ধরো এবার কিছু নির্ণয়ের ম্যাথ দেখাই, মানে ধরো কিছু নির্ণয়, ধরো আমি ইন্টারটা রেখে দিই, কারণ ম্যাথমেটিক্যাল এবার যা যা করবো সব কিছুতে ইন্টার জিনিসটা আছে। ধরো আমি বললাম যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। বুঝতে পারছো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাই না? এখন পায়ের মান কিন্তু সি জানে এমন না, কিন্তু পায়ের মান তোমার তৈরি করে দিতে হবে। বুঝতে পারছো, পায়ের মান তোমার তৈরি করে দেওয়া লাগবে। আর আরটা কি হবে, আর হবে হচ্ছে ব্যাসার্ধ, তুমি তো জানো এটা, মনে আছে, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে ইন্টার রেডিয়াস, ইন্টার ব্যাসার্ধ, তাই না? এই যে ইন্টার রেডিয়াস, বানান ঠিক হয়েছে কিনা জানি না,
এখানে দিয়ে তুমি এবার একটা ভ্যারিয়েবল নিয়ে নিলে, ধরো ছোট হাতের আর, বড় হাতের আর নিলেও হয়, সমস্যা নেই। যেটা ইচ্ছা তুমি নাম নিতে পারো, পুরো রেডিয়াস নামে তুমি ভ্যারিয়েবল নিতে পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে এখানে কি হবে, এখানে ইন্টার রেডিয়াস নামে একটা অংশ চলে আসবে। এবার আমি একটা রেডিয়াস ইনপুট দিতে পারবো, মানে ব্যাসার্ধ ইনপুট দিতে পারবো। তারপর বৃত্তের ক্ষেত্রফল, কেন, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয়, তাই দিচ্ছি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয়। তাহলে কি হবে, ইন্টার রেডিয়াস মানে আর এর মান জানলে তো তুমি এটা জানবা। তাহলে পরিধি, পরিধিকে কি বলা হয়, পরিধিকে সারকমফেন্স না কি যেন একটা বলে, মানে ইংলিশ একটা শব্দ আছে, সারকমস্টেন্স না সারকমফেন্স কি যেন একটা বলা হয়। ধর আমি সি দিয়ে প্রকাশ করছি, সেটা সি দিয়ে প্রকাশ করি, সি। নাহলে আমি যেহেতু জানি না, তাহলে পরিধির জন্য আমি পি দিয়ে প্রকাশ করলাম, সেটা পি। পি এর মধ্যে আমি কি রাখবো বলো তো, পি এর মধ্যে আমি রাখবো পরিধি। পরিধি কত বলো তো, 2 পাই আর। তাহলে 2 গুণ পাই গুণ এই যে আর, তাই না? এটা লিখলে হয়ে যাবে না? কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে পায়ের মানটা সি জানে না, সে কারণে এখানে তুমি পায়ের মান লিখে দিবা, বুঝতে পারছো? পায়ের মান লিখে দিবা। তাহলে পায়ের মান কত হয়, পায়ের মান হয় 3. শুধু 14 লিখলেই হয়, বা 16 লিখে দাও, কোনো সমস্যা নেই। এখানে তোমার যে একদম বইয়ের ভাষায় লিখতে হবে এমন না, বইয়ে দেখবো শুধু 3.14 আছে, বা 16 থাকতে পারে, আমি চেক করে দেখিনি, কখনো দেখছিলাম যে শুধু 3.14 আছে। তো এইটুকু দিলেই তোমার পরিধি হয়ে গেল। এবার তুমি যদি প্রিন্ট করো, পরিধি হয়ে গেল। কিন্তু আমরা একবারে দুইটাই প্রিন্ট করবো, তাই ক্ষেত্রফলে দেবো। ক্ষেত্রফলের ইংলিশ কি বলতো, এরিয়া। এরিয়ার জন্য আমি বড় হাতের এ লিখলাম, বড় হাতের এ। এবার আমি এখানে এরিয়ার মধ্যে কি লিখবো, পাই আর স্কোয়ার। তার মানে কি, আমি এটা দুইভাবে প্রকাশ করতে পারি। এটা আমি আগে পাই লিখে দিই 3.1416, তার সাথে গুণ আর এমন করতে পারি, গুণ আর, আবার গুণ আর, তাহলে পাই আর স্কোয়ার হয়ে যায়। এটা না করে তুমি আরও একটা কাজ করতে পারতে, ধরো আমি এবার সেটাই করি। এটা না করে তুমি করতে পারতে আর স্কোয়ার, মানে তুমি এই যে এই পাওয়ার ফাংশন ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। পাওয়ার ফাংশনের মধ্যে তুমি কি দিবা, তুমি প্রথমে আর দিবা, তারপর স্কোয়ার, তাই তো, আর স্কোয়ার। এই যে এখানে আর, দেখো আবার আমি এই কাজ করেছি, এই যে এগুলো আমি একটু বেশি উজ্জ্বল করে দিয়েছি। এটা আমি এগুলো একটু ঠিক করে দিই, কারণ কালার তুমি দেখো ভ্যারিয়েবলের সাথে মিলিয়ে কালার ঠিক রাখতে হবে। এই যে আর, তারপর স্কোয়ার হবে, তাহলে কমা দিয়ে 2, পাওয়ার আর কমা 2 মানে আর এর উপর 2 চলে গেল। এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। তো এ পর্যন্ত তুমি গেলে, এবার তুমি কি করবা, এবার প্রিন্ট করে দিবা, এই দুইটা মান প্রিন্ট করবা। তো প্রিন্ট, তুমি একবারে দুইটাই প্রিন্ট করতে পারো, যে পরিধি ইজ এটা অ্যান্ড এরিয়া ইজ এটা, একবারে করো, কোনো সমস্যা নেই। তুমি লিখতে পারো পরিধি, আমি পরিধিটা যেহেতু ইংলিশ মনে পড়ছে না, তো আমি পরিধি লিখছি, পরিধি ইজ এই পি, মানে এটা, অ্যান্ড, নাহলে ধরো বাংলিশ লিখি, এবং কি হবে, ওই এরিয়া ইজ, যেহেতু ধরাতে পারলাম না তাই আমি এখানে লিখছি, এখানে লিখে দিলাম এরিয়া ইজ, এখানে আমি লিখবো এ। নতুন লাইনে যাবে না, এক লাইনে জিনিস হয়ে যাবে। যদি ফোনের স্ক্রিন ভেঙে যায় এভাবে, ধরো ফোনের স্ক্রিন এই পর্যন্তই, এখন নতুন লাইনে যেতে পারো, সমস্যা নেই। কিন্তু মানে ইন্টারপ্রেস করে যে নতুন লাইনে যায় একদম, সেটা করা যাবে না। এ পর্যন্ত তো গেল, তাই না? তাহলে এবার কি হবে, ইন্টার রেডিয়াস, তুমি ধরো একটা রেডিয়াস দিলে, ধরো আমি রেডিয়াস দিলাম, কত দেওয়া যায়, ধরো আমি একটা রেডিয়াস দিচ্ছি 1/3.1416, ধরো আমি একটা রেডিয়াস দিলাম যেটা হচ্ছে 0.3183, এটা একটা রেডিয়াস দিলাম, বুঝতে পারলে? এটা মিটারে নাকি সেন্টিমিটারে এটা আসলে বলা যাচ্ছে না। ধরো আমি বলে দিলাম ইন্টারের রেডিয়াস, তারপর ধরো এখানে বলে দিলাম যে সেন্টিমিটার, ব্র্যাকেটে সেন্টিমিটার লিখে দিলাম। তাহলে এখানেও ব্র্যাকেটে একটা সেন্টিমিটার দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। তাহলে আমি এখানে একটু করে দিই, এটা করে দেওয়া উচিত, করা হয়তো বা থাকে না, আমি জানি না, বই একটু চেক করে দেখে নিবা। তাহলে এটা কি হবে, পরিধি পি, পি এর পর একটা একক বসবে অবশ্যই। তাহলে এগুলো আমি একটু সরিয়েই দিই। আচ্ছা, এত ঝামেলা না করে আমি আলাদা দুইটা প্রিন্ট দিলে তো পারছি, তাই না? এখানে আমি কপি করে আলাদা একটা প্রিন্ট দিয়ে দিই, এত ঝামেলা করে তো লাভ নেই। ঝামেলা করবো তুমি তোমার মোবাইলে যখন সি শিখিয়ে দেবো, তখন যত ইচ্ছে ঝামেলা করো, তো এখন কোনো ঝামেলা করে লাভ নেই। তো এখানে আমি লিখে দিলাম, একটা লিখলাম পরিধি ইজ এই পিটা, তারপর আমি লিখে দিলাম এরিয়া ইজ,
এরিয়া ইজ এই এ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই যে এ, এবং টেবং বাদ। এখন এ পিটা তো পরিধি, তাই না? পরিধির একক কি? পরিধির একক কি দেখো তো, 2 পাই। এর তো কোনো একক নেই, আর এর একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে পরিধির একক সেন্টিমিটার, তুমি জানো, এটা অলরেডি জানো। আর ক্ষেত্রফলের একক কি? বর্গ সেন্টিমিটার না? তাহলে তুমি এভাবে লিখতে পারো, সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার, এভাবে লিখতে পারো। এটা তো আর কিবোর্ডে লেখা যায় না, সে কারণে তুমি বর্গ সেন্টিমিটার মানে স্কোয়ার সেন্টিমিটার, এটা এভাবে লেখে ইংলিশে, SQCM, স্কোয়ার সেন্টিমিটার, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, তো তাহলে কি প্রিন্ট হবে বলো তো? তুমি এটা যদি প্রিন্ট মানে ইনপুট দাও, এই সংখ্যাটা আমি ইনপুট দিলাম, একটু হিসাব করে ইনপুট দিয়েছি, 1/3.1416 কেটে যায় সেটা ইনপুট দিয়েছি। আচ্ছা, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যাতে ইনপুট দিতে পারো, তাই না? আমি ধরো ইনপুট দিলাম, আমি ইনপুট দিলাম 37। তাহলে কি হবে বলো তো, 37টা আর এর মধ্যে চলে যাবে। এখন আরটা এই ম্যাথমেটিক্যাল কাজ কামের মাধ্যমে পি এর মধ্যে একটা মান জমা হবে, আর এই ম্যাথমেটিক্যাল কাজ কামের মাধ্যমে এ এর মধ্যে একটা মান জমা হবে। তো মানগুলো কত কত আমি একটু হিসাব করে দেখি। 2 গুণ 3.1416 গুণ 37, তাহলে এটার মান আসে, এই যে এই প্রিন্টের জন্য এখানে তুমি পাবা পরিধি ইজ তুমি পাবা 232.4784। এটা পি এর বদলে এটা বসালে তারপর সেন্টিমিটার। আর এরপর তুমি এরিয়া ইজ এটা পাবা, এরিয়া ইজ এখানে তুমি এ এর বদলে মান পাবা, সেটা কত হয় দেখি তো। এটা হবে হচ্ছে 3.1416 গুণ 37-এর স্কোয়ার, তাহলে এটা হবে 4300.8504। এটা কি হবে? স্কোয়ার সেন্টিমিটার। তাহলে SQCM। আশা করি বোঝা গিয়েছে। এখন যে কোনো সূত্র, যে কোনো কিছু মানে যা যা শিখালাম তাতে যে কোনো সূত্রর ম্যাথ, যে কোনো রূপান্তর, মানে এই যে ম্যাথমেটিক্যাল যে রূপান্তর না, ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট, আর ফারেনহাইট থেকে সেলসিয়াস, যে কোনো কিছু তুমি এবার তৈরি করে ফেলতে পারো। এখন যদি তোমাকে বলা থাকে যে বৃত্তের পরিধি দেয়া থাকবে, সেখান থেকে ব্যাসার্ধ বলা লাগবে, তাহলে কি বলতো, পরিধি দেয়া থাকবে মানে কি, 2 পাই দেওয়া থাকবে, বুঝতে পারছো? ধরো পরিধি হচ্ছে পি, পি সমান 2 পাই, তুমি জানো। এখন তোমার যদি বলে দেয় পরিধি দেওয়া থাকবে, তোমার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে তুমি ব্যাসার্ধ রাশিটা নির্ণয় করবা। আর সমান কি লেখা যায়? P/2 পাই। তাহলে সেটা কেমন হবে? পি ভাগ 2 গুণ পাই মানে 3.1416, বুঝতে পারছো? এইভাবে তুমি সি এর মাধ্যমে প্রকাশ করে নিবা। তোমার যদি বলে যে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে, তুমি ব্যাসার্ধ নির্ণয় করার দেখাও, তাহলে কি করবে? ক্ষেত্রফল এরিয়া সমান লেখা যায় পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে শুধু ব্যাসার্ধটা রাখো, তাহলে আর স্কোয়ার সমান আছে A/পাই। আর তাহলে আর সমান কি হচ্ছে? আর সমান √/A/পাই। তার মানে কি? √/A/পাই মানে কেমন হবে বলো তো? এটা হবে √, মানে স্কোয়ার রুট মানে SQRT, আর তার ভিতরে হবে A/পাই মানে A ভাগ 3.1416, বুঝতে পারছো? A ভাগ 3.1416, শুধু 14 রাখলেই হয়, সমস্যা নেই। 1416, এই যে তুমি যে কোনো কিছু তুমি করতে পারো, বুঝতে পারছো? শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সূত্রগুলো জানা লাগবে, আর তোমার এই যে এই বেসিক ধারণাটুকু জানা লাগবে, তাহলে তোমার কাজ হয়ে গেল। তো দেখি তো কতক্ষণ হয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে। আজকে কিন্তু খুব অল্প সময়ে অনেক কিছু বোঝালাম। দেখি আরো কিছু করা যায় কিনা। এবার আমার মনে হয় ভিডিওটা এখানে শেষ করা উচিত। এরপর দেখি যে এখানে আর কি কি আছে। ম্যাথমেটিক্যাল কাজ কাম তো হলো। ম্যাথমেটিক্যাল কাজ কামে আরো কিছু উদাহরণ আছে, আমি একটু দেখে বলছি, একটু ওয়েট করো। এবার 66 নম্বরে কি বলছে? সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়, যে একটু আগে তো আমরা করলাম এটা, এই যে এখানেই করলাম, তাহলে এটা তো হয়ে গিয়েছে। 78 নম্বর কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি, 79 থেকে 108 বাকি, 109 বাকি। 3টি ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয়। দেখো তো, আমরা 3টি ধনাত্মক সংখ্যার গড় পর্যন্ত আমরা চলে গেছি, যোগফল তো আমরা পারতামই, তাই না? এই যে যদি এই কোডটার সাম পর্যন্ত রেখে দিয়ে সাম প্রিন্ট করতাম, তাহলে যোগফল প্রিন্ট হয়ে যেত। তো 3টি সংখ্যার যোগফল আমাদের ব্যাপার না। এবার কি বলছে? এবার বলা হচ্ছে যে 43 নাম্বার আছে, শুধু 43, সংখ্যার বর্গমূল নির্ণয়। এটা কোনো ব্যাপার না, সংখ্যার বর্গমূল নির্ণয়। দেখো এখানে একটা বলে দিয়েছে, এটা আমি করে দিই না হয়। এটা হচ্ছে সংখ্যার বর্গমূল নির্ণয়। এটা কোনো ব্যাপার বলো? বর্গমূল নির্ণয়, বর্গমূল নির্ণয় তুমি শুধু কি করবা? তুমি আমি 2টা কোড দেখাবো, 2 রকম কোড। আমি 2টা কোড দেখাই। এটা হচ্ছে আমি একটা কোড দেখাবো, এখানে আমি একটা কোড দেখাবো, আর এখানে আমি আউটপুটটা দেখাবো।
তো সংখ্যার বর্গমূল নির্ণয় মানে কি, বাইরে থেকে কোন একজন একটা সংখ্যা দিবে, সেটা তুমি বর্গমূল করে দিবা। তাহলে তুমি একটা স্ক্যান ব্যবহার করবা। স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ইন্টারে নাম্বার, আমি এখন আর কিছু লিখছি না, আমি শুধু নাম্বার দিয়ে কোলন দিয়ে এখানে আমি একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। ধরো আমি ভেরিয়েবল দিলাম নাম মানে কি নাম্বার। তো তাহলে কি হবে, এখানে নাম্বার বলে একটা অংশ চলে আসবে, এখানে সেমি মানে কোলন দিছি বলে এখানে কোলন আসবে। আমি এখানে যে সংখ্যা ইনপুট দিব, সেই সংখ্যাটাই নাম নামক ভেরিয়েবলে চলে আসবে। তো এটা আমি দুই জায়গায় ব্যবহার করব। এখন তোমাকে বর্গমূল নির্ণয় করার দুই রকম কোড দেখাই। এখানে গেলাম, এই যে দুটাই সেম জিনিস তুমি জানো, তারপর আমি একটু দেখিয়ে দিই। তাহলে এবার তুমি কি করবা, তুমি ধরো বর্গমূলের জন্য তুমি আরেকটা নাম ব্যবহার করো। এটা ধরো আমি অ্যান্সার নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম, যে অ্যান্সারের মধ্যে আমি কি রাখবো বলতো, সেই অ্যান্সারের মধ্যে আমি রাখবো হচ্ছে এই সংখ্যার রুট, তারপর সেটা প্রিন্ট করে দেবো, তাই না? বর্গমূল তো নির্ণয় করতে বলেছে, তাহলে আমার অত চিন্তা নেই, এটা তুমি নিজেই পারো। আমি এমনি একটু দুই রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আর কি। অ্যান্সারের মধ্যে তুমি কি রাখবা, নাম্বারের রুট মানে কি, তুমি এসকিউআরটি ব্যবহার করবো অবশ্যই, স্কোয়ার রুট ব্যবহার করে তার মধ্যে এই সংখ্যাটা রাখবা। বুঝতে পারছো? এসকিউআরটি ব্যবহার করে এই যে নাম রাখলে, তো এই নাম্বারের মানে এই নাম নামক ভেরিয়েবলের রুট করে অ্যান্সারের মধ্যে রাখলাম। এবার এই অ্যান্সারটা প্রিন্ট করে দিলেই হয়ে গেল। প্রিন্টের মধ্যে এই অ্যান্সারটা রেখে দেবো, তাহলে আমার কাজ শেষ। তাহলে এই যে অ্যান্সার, প্রিন্টের মধ্যে আমি অ্যান্সারটা রেখে দিলাম। তাহলে কি হলো, একটা সংখ্যা আমি যদি দিই এখানে, এটা নাম ভেরিয়েবলের মধ্যে জমা হবে, তারপরে সেই ভেরিয়েবলের রুট হয়ে অ্যান্সার নামক একটা ভেরিয়েবলে জমা হবে, সেই ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে। অথবা তুমি এই কাজও করতে পারতে, প্রিন্টের মধ্যে পুরো জিনিসটা লিখলেও হয়ে যেত, তাহলে আর অ্যান্সার বলে নতুন আর ভেরিয়েবল করা লাগতো না, তাও সেম কথা। তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি এখানে ধরো আমি একটা সংখ্যা দিলাম, ধরো 100, সেটা নামের মধ্যে চলে যাবে, মানে নাম নামক ভেরিয়েবলের মধ্যে নাম্বার ভেরিয়েবল, সে কারণে তো নামটা রাখলাম, তাই না? নাম নামক, আচ্ছা এটা বাংলায়ও নাম, আর সংখ্যায় এদের নাম্বার, সে নাম্বারেও নাম হয়ে গেছে, সে কারণে নাম কথাটা বারবার বলে লাগছে। তো দেখুন, নাম ভেরিয়েবলের মধ্যে 100 জমা হয়ে গেল, সেটা রুট হয়ে গেল। রুট হলে কত হয়, 10 হয়। এটা অ্যান্সারের মধ্যে জমা হলো, তারপর সেই অ্যান্সারটা প্রিন্ট হয়ে গেল, মানে এখানে 10 প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে তুমি আর একটু ডেকোরেশন করতে পারো, যে দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার ইজ এই অ্যান্সার, তাহলে সেটা এখানে প্রিন্ট হয়ে যেত, তারপরে তোমার এই 10 প্রিন্ট হতো। বুঝতে তো পারছো? এখন এটা আরো একটা উপায় করা যায়। কেমন উপায় তোমার মনে আছে? রুট ওভার কিছু একটা মানে হচ্ছে, সেটার পাওয়ার হচ্ছে হাফ, মনে আছে? তার মানে তোমার এই স্কোয়ার রুটটা তোমার কিন্তু লাগতো না, তুমি পাওয়ার হাফ দিলেই তোমার কিন্তু কাজ হয়ে যেত। বা তুমি এটাকে এইভাবে দিতে পারো, পাওয়ার হাফ না দিয়ে পাওয়ারের জায়গায় 0.5 দিতে পারো। হাফ মানে তো 0.5, তো পাওয়ারের জায়গায় যদি তুমি হাফ দাও তাহলে তো সেটা রুটই হয়। সে কারণে তুমি এখানে এ কাজ না করে তুমি আরেকটা কাজ করতে পারতে। আমি পুরো জিনিসটাকে কপি করে আনছি, কপি করে আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে আমি দেখাই, এখানে তুমি রুট না করে তুমি রুটই করবা, সমস্যা নেই, আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে এভাবেও হয়। তাহলে এটা কি হবে, এটা পাওয়ার ফাংশন ব্যবহার করবা তুমি। পাওয়ারের মধ্যে তুমি প্রথমে নাম্বার দিবা, নাম্বারের পাওয়ার কত দিবা, কোনো কিছুর পাওয়ার হাফ দিলে সেটা রুট হয়ে যায়। এখন হাফকে এভাবে তুমি লিখতে পারবা? এভাবে তো লিখতে পারবা না, তাহলে কি লিখবা, 1/2 লিখবা, অথবা তুমি 0.5 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি 1/2 লিখলাম, 1/2। তাহলে কি হলো, এটা তুমি ব্র্যাকেটে দিয়ে দাও, যেহেতু এটার পাওয়ার পুরোটুকুই, মানে 1/2 পুরোটুকুই না, সে কারণে এই জিনিসটা ব্র্যাকেটে রেখে দিতে পারো, তাহলে ভালো হয়। তাহলে এটা 1/2, এই ব্র্যাকেট শেষ করলে, আর এটা হচ্ছে এই পাওয়ারের ব্র্যাকেট শেষ করলে, দেখো 1/2 পুরোটুকু এই নাম্বারের উপর পাওয়ার চলে যাবে, তার মানে হচ্ছে রুট নাম্বার। এখন তুমি স্কোয়ার রুটই ব্যবহার করো, সমস্যা নেই, কিন্তু তুমি এই কাজও করতে পারো, তোমার ব্রেন খুলে গেল একটু ভালোভাবে। এটাও কিন্তু সেই একই অ্যান্সার আসবে। দেখো 10 ইনপুট দিয়েছো, নাম ভেরিয়েবলের মধ্যে সেটা চলে গেল, সেই ভেরিয়েবলের উপর পাওয়ার হাফ, মানে সেই ভেরিয়েবলের রুট হলো, পাওয়ার হাফ করলে আমি পাবো 10, সেই 10টা প্রিন্ট হয়ে গেছে, সেই 10টা অ্যান্সারের মধ্যে জমা হয়েছে, সেই অ্যান্সার প্রিন্ট হয়েছে। এমনও তুমি দিতে পারতে, এখানে অ্যান্সার ব্যবহার না করে তুমি এই পুরো জিনিসটাকে প্রিন্টের মধ্যে রাখতে পারতে, তাও হয়তো, তো তুমি পেয়ে যাবে 10। তো বুঝতে পারছো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তুমি মানে অনেক এনজয় করেছো ভিডিওটা। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথমবার শিখতে গেলে অনেক এনজয় করে সবাই, মানে আমারও ভালো লাগছিল। এখন আমার তো ফিলিং নেই এসব প্রোগ্রামিং করে টেরে, এককালে খুবই করেছি, মানে সারাদিন রাতে প্রোগ্রামিং করতাম, অনেক কিছু বানাতাম, এখন আর ভালো লাগে না। তো প্রথম প্রথম তোমারও আশা করি ভালো লেগেছে।
তো যা যা শিখাইছি এগুলো মানে লজিক বিল্ড আপ হয়েছে তোমার, যে আসলে কেমনে আমি জিনিসপাতি করব। এরপর যখন তোমাকে বলে দেবো যে এখানে আসলে স্ক্যান না, শুধু স্ক্যান এফ দিলে কাজ হয়ে যাবে, প্রিন্ট না প্রিন্ট এফ দিলে কাজ হয়ে যাবে, শুধু ভ্যারিয়েবল দিলে হবে না, ভ্যারিয়েবল আর আগে তোমার বলে দিতে হবে যে এটা আসলে একটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা, এগুলো একটু বলে দিতে হয়। কোন একটা টেক্সট লিখতে গেলে টেক্সটের দুই পাশে কোটেশন দিতে হয়, এগুলো একটু এক্সট্রা জিনিস জানতে হয়। সেগুলো জানলে তুমি সি ল্যাঙ্গুয়েজে তুমি এই জিনিসগুলোই করবা, মানে এই কাজগুলোই করবা, শুধু একটু গ্রামার মেনে ফর্মালি করবা, তাছাড়া কোনো কাজ নেই। এখানে এই যে এই ভাগ ভাগ চিহ্নের বদলে তুমি এটা দিবা, গুণ চিহ্নের বদলে তুমি এটা দিবা, এইসব একটু চেঞ্জ আসবে। তারপর এই যে গ্রেটার দেন লেস দেন, এইগুলো তো ব্যবহার আজকে দেখাতে পারলাম না, কালকে দেখাবো মানে পরের ভিডিওতে। তো গ্রেটার দেন এর নিচে একটা দাগ দিলে তো সেটা ইকুয়াল টু হয়, তো সেটা তুমি যখন কোডের মধ্যে লিখবে তখন গ্রেটার দেন ইকুয়াল টু এমন চিহ্ন হয়। তো এমন কিছু চেঞ্জ আসে, মানে এমন আহামরি কোনো চেঞ্জ নেই। এই যে এখানে যেমন অ্যান্ড আছে, অ্যান্ডের চিহ্ন কি বলো তো, এটা না? না, এন্ডের কেমন চিহ্ন জানেন? এই যে এটা এন্ডের চিহ্ন, এদিক থেকে বোঝায় নাকি এদিক থেকে বোঝায়? এই যে এটা হচ্ছে এন্ডের চিহ্ন। তো এন্ড না, আসলে আসলে তোমার চিহ্ন হচ্ছে এইটা। এই যে এমন করে দুইটা লিখলে এন্ড হয়, অর হয়, এটা লিখলে আর নট হয়। এই যে এটা দিলে নট হয়, বিষয়সূচক চিহ্নে নট হয়। তেমন কিছু গ্রামার আছে, মানে আমরা যা যা করছি সেই জিনিসই, কিন্তু সেটা লেখার নিয়ম আছে। এখানে যে এই জিনিসটা আসলে একটা ইকুয়াল চিহ্ন, আর সমান বোঝাতে দুইটা ইকুয়াল চিহ্ন বোঝানো হয়। তো সেসব জিনিস একটু মাথায় গুলিয়ে দিত যদি এটার ভিতরে সেই জিনিস আমি দিতাম। সে কারণে সেই জিনিসটা একদম সাইডে রাখলাম, আর এখন তোমার মনের মধ্যে লজিকটা বিল্ড করানোর চেষ্টা করলাম যে কেমনে আমরা আসলে একটা কোড গড়ে তুলবো। মোটামুটি খুব সহজে খুব ভালোভাবে শিখতে পেরেছো আশা করা যায়। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। এটা শেখানোর পরেই কোডিং খুবই সুন্দর লাগবে, খুবই মজা লাগবে, এইচটিএমএল এর চেয়েও মজা লাগবে। এইচটিএমএল কিন্তু আমার ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। যেগুলো আমি দিয়েছি সেগুলো একবার নিজের খাতায়ও করবা, এতক্ষণে করেছো আমি আশা করি। তারপর নিজেও করবা, আর একবার নিজে কিছু তৈরি করার চেষ্টা করবা, নতুন কিছু। এইচটিএমএল এ যেমন তোমার আগ্রহ ছিল, তেমন আগ্রহ এখানেও দরকার আছে। নিজে কিছু ট্রাই করে দেখবা, আমার কাছে নিজে কিছু জিজ্ঞেস করবা যে এই কাজ করলে কি হয়। না, জিজ্ঞেস করার তো সুযোগ অত বেশি নেই। আচ্ছা, তো যাই হলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।